করলাম না, আপনি তারপর আমি একটু স্লাইডটা দেখাচ্ছি যে আমরা যেটা করছিলাম যে ডেফিনিশন অফ কন্ট্রাক্ট, কন্ট্রাক্টের ডেফিনিশন, কন্ট্রাক্ট কি, এগ্রিমেন্ট ইকুয়াল, প্রথম হচ্ছে এগ্রিমেন্টের ডেফিনিশন, এগ্রিমেন্ট ইকুয়াল অফার প্লাস অ্যাকসেপ্টেন্স প্লাস কনসিডারেশন। হ্যাঁ, তারপর হচ্ছে ডেফিনিশন অফ কন্ট্রাক্ট, কন্ট্রাক্টের ডেফিনিশনটা আমরা দেখছি। তারপর হচ্ছে এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট, কন্ট্রাক্টের এসেনশিয়াল এলিমেন্টগুলো কি কি। তারপর কন্ট্রাক্টের এসেনশিয়াল এলিমেন্টগুলোর ভিতরে আমরা দেখলাম এগ্রিমেন্ট, লফুল কনসিডারেশন, ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনস, ফ্রি কনসেন্ট। ঠিক আছে, এখানে দেখেন ফ্রি কনসেন্টে বলা হচ্ছে যে কখন এটাকে বলা হবে যে ফ্রি কনসেন্ট। দেয়ার ইজ অ্যাবসেন্স অফ ফ্রি কনসেন্ট ইফ দ্য এগ্রিমেন্ট ইজ ইনডিউসড বাই, এই কাজগুলো যদি কোনো এগ্রিমেন্টে যদি এই পাঁচটা ঘটনার জন্য এগ্রিমেন্ট করা হয় তখন এটাকে ফ্রি কনসেন্ট বলা যাবে না, এক্ষেত্রে বলা হবে এখানে ফ্রি কনসেন্ট নাই। দেয়ার ইজ অ্যাবসেন্স অফ ফ্রি কনসেন্ট ইফ দ্য এগ্রিমেন্ট ইজ ইনডিউসড বাই, আপনারা লেখার সময় আপনার টু দ্য পয়েন্টে লিখবেন ফ্রি কনসেন্ট কখন হবে, এই পাঁচটা পয়েন্ট অবশ্যই তুলে দিবেন। আপনার ব্যাখ্যা যাই দেন না কেন, পয়েন্টে যদি আপনি পাঁচটা পয়েন্টে, যেমন কোয়ারশনের আপনি সিনোনিম ইউজ করতে পারেন, আনডিউসড সিনোনিম ইউজ করতে পারেন, কিন্তু আপনি ভালো নাম্বার পাবেন না। ভালো নাম্বার পেতে হলে আপনার যেই সাবজেক্টে যে ওয়ার্ড, সেই কি ওয়ার্ড আছে, সেই প্রতিটা টপিক্সেরই আপনার কি ওয়ার্ড আছে, আপনারা খেয়াল করবেন, শুধু আমার সাবজেক্টের জন্য না, এনি সাবজেক্টে আপনারা কি ওয়ার্ডগুলো অবশ্যই ইউজ করবেন। আপনি কি ও কোয়ারশনের যে সিনোনিম আপনি পাবেন, সেটা কোয়ারশনের দিয়ে যে মিনিংটা করবে, বোঝাবে, সেটা আপনি অন্য ক্ষেত্রে আপনি নাও পেতে পারেন। এই জন্য আমরা কি ওয়ার্ডগুলা অবশ্যই ইউজ করব। ঠিক আছে, তাহলে কি ওয়ার্ডগুলা আপনার মানে ইউজ করতে হলে কি করতে হবে, আমার এটা মুখস্থ করতে হবে। তাহলে দেয়ার ইজ অ্যাবসেন্স অফ ফ্রি কনসেন্ট ইফ দ্য এগ্রিমেন্ট ইজ ইনডিউসড বাই কোয়ারশন, আনডিউ ইনফ্লুয়েন্স, মিসরিপ্রেজেন্টেশন, ফ্রড অ্যান্ড মিস্টেক। এই পাঁচটা যদি থাকে তাহলে আমরা বলতে পারবো না যে এখানে ফ্রি অফ কনসেন্ট আছে। তারপর আমরা বলছি ক্যাপাসিটি অফ কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট করার জন্য তার ক্যাপাসিটি থাকতে হবে। ক্যাপাসিটি বলতে বলা হচ্ছে কি, আমার আইন অনুযায়ী তার বয়স মেজরিটি হতে হবে, ফার্স্ট কন্ডিশন। সে সাউন্ড মাইন্ড হওয়া যাবে না। হ্যাঁ, সে সাউন্ড মাইন্ড হতে হবে, সাউন্ড মাইন্ড না হলে সে হবে না। তারপর হচ্ছে যে এন্ড ইজ নট ডিসকোয়ালিফাইড ফ্রম কন্ট্রাক্টিং বাই এনি ল, তারপর লিগেলিটি থাকতে হবে। কি কিছু কোনো কোশ্চেন আছে বলেন? আনমিউট করে বলতে পারেন, আমি কি এখনো আপনাদেরকে ফুললি ইয়ে করে দেই নাই, ব্লক করে দেই নাই? হ্যাঁ, আনমিউট করে বলতে পারেন আসাদুজ্জামান। ওকে, কোন কোশ্চেন না থাকলে আমরা যাচ্ছি। তারপর হচ্ছে আমরা বলবো যে ফর্ম অফ কন্ট্রাক্ট, কন্ট্রাক্টে কোন জাতীয় কিভাবে কন্ট্রাক্ট করা যেতে পারে। এখানে বলা হচ্ছে যে কন্ট্রাক্ট শুধুমাত্র রাইটিং টা না, কন্ট্রাক্টের বিভিন্ন ফর্ম আছে। কিছু কিছু কন্ট্রাক্ট আছে সেগুলো ওরালি হয়ে যায়, ভার্বালি হয়, ম্যাক্সিমাম কন্ট্রাক্ট ভার্বালি হয়, কিন্তু অনেকগুলো কন্ট্রাক্ট আছে যেগুলা রিটেন না হলে হবে না, এটা অবশ্যই রাইটিং হতে হবে। ঠিক আছে, তাহলে মানে আপনার রিটেন রাইটিং হতে হবে, এটা ম্যান্ডেটরি সব কন্ট্রাক্টের জন্য না। স্পেসিফিক কিছু কন্ট্রাক্ট আছে যে কন্ট্রাক্টগুলো যদি আপনার রাইটিং না হয়, দেয়ার উইল বি ভয়েড কন্ট্রাক্ট। যেমন এখানে বলা আছে যে বিল অফ এক্সচেঞ্জ, চেক, প্রমিসরি নোট, এগুলো যদি আপনি রাইটিং না করেন, লিখে না দেন, তাহলে এগুলো কন্ট্রাক্ট হয় না। ঠিক আছে, তারপর কন্ট্রাক্ট অফ গ্যারান্টি, এই কথাগুলো বলা আছে, এগুলো কন্ট্রাক্ট অফ গ্যারান্টি যেগুলো, সেটাও একটা কন্ট্রাক্ট। এই হলো ফর্ম অফ কন্ট্রাক্ট, বিভিন্ন ফর্মে কন্ট্রাক্ট হতে পারে। এখানে বলা আছে ফর্ম অফ কন্ট্রাক্টের ভিতরে আমরা দিছি যে ট্রানজাকশনস ওয়্যার এ ডিড ইজ রিকোয়ার্ড, কোন ক্ষেত্রে ডিড অবশ্যই প্রয়োজন। তারপর আমরা চলে গেছি যে আমরা যে এসেনশিয়াল এলিমেন্ট আমরা প্রথম বললাম এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট ইকুয়াল অফার প্লাস অ্যাকসেপ্টেন্স প্লাস কনসিডারেশন। ঠিক আছে, তাহলে অফার কি, এই অফারটা আমরা এখানে আমরা বলতেছি। অফার তিন, মানে আপনার থ্রি টাইপস অফ অফার হতে পারে। ঠিক আছে, অফার মেড মে বি মেড টু এ পার্টিকুলার পারসন, কোনো পার্টিকুলার পারসনের কাছে অফার হতে পারে, টু এ ক্লাস অফ পারসন, কোনো ক্লাস অফ পারসন স্পেসিফিক ওই ক্লাসের পারসনের জন্য, অর টু দ্য ওয়ার্ল্ড এট লার্জ, অথবা বিশ্বের সবার জন্য আপনি অফার করে দিচ্ছেন, এরকম হতে পারে। হ্যাঁ, অনলি দ্য পারসন অর মেম্বার অফ দ্য ক্লাস অফ পারসন টু হোম দ্য অফার ইজ মেড মে অ্যাকসেপ্ট ইট, আপনি যার বরাবর অফারটা অ্যাকসেপ্ট করছেন সে শুধু অ্যাকসেপ্ট করতে পারবে।
আপনি আমাকে অফার করছেন, কিন্তু এটা যদি আরেকজন রসুল জয় যদি এটা অ্যাকসেপ্ট করে তাহলে এটা আপনার অফারটা তার জন্য না, তাহলে সেই অ্যাকসেপ্ট করলে সেটা কন্ট্রাক্ট হবে না, ঠিক আছে। আবার ঠিক সিমিলার ওয়েতে আপনি পুরা আইসিএমবির বিজনেস লেভেলের ইথিক্সের যে যারা ক্লাস করছেন সবার জন্য একটা অফার ক্রিয়েট করলেন, সবাইকে একটা অফার করলেন, সেই ক্ষেত্রেও এটাকে বলা হচ্ছে ক্লাস অফ পার্সন। এই ক্লাস অফ পার্সনের অফারটা এর ভিতরে এই ক্লাসের যারা আছে যে কেউ এটা অফারটা অ্যাকসেপ্ট করতে পারে, সেক্ষেত্রে এটা আপনার এগ্রিমেন্টে পরিণত হবে। অথবা এরকম অফার হতে পারে যে আপনি যেমন আপনার বিভিন্ন ক্ষেত্রে যেমন সফটওয়্যার কোম্পানি অথবা গুগল, ইয়াহু, তারা কোনো একটা সফটওয়্যার লঞ্চ করছে, ওরা ওয়ার্ল্ড ওয়াইড একটা অফার করে দিচ্ছে যে এইভাবে করলে আপনারা এই নিতে পারবেন। এই যে এটা হচ্ছে একটা কি টু দ্য ওয়ার্ল্ড একটা লাভ। এখন আপনাকে যার বরাবর অফারটা করা হয়েছে তারাই শুধুমাত্র এটা অ্যাকসেপ্ট করতে পারবে। তারপর আমরা আলোচনা করছি অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স কি? অ্যাকসেপ্টেন্স হচ্ছে আপনার কোনো একটা অফার যখন আসবে সেটা যখন আপনি গ্রহণ করবেন সেটাই অ্যাকসেপ্টেন্স হয়। অ্যাকসেপ্টেন্সটা যখন হয় তখন এটাকে একটা কমিউনিকেশন করতে হয়, ঠিক আছে। এটা একটা কমিউনিকেশন হয়ে যায়, আপনি আমাকে এটা বলছেন, এটা বিনিময়ে আমি এটা যদি এগেইনস্ট টাইম উত্তর দিলাম, সেটা তখন এটা কমিউনিকেশন হয়েছে। আপনি আমার কাছে একটা মানে একটা চিঠি দিলেন, হ্যাঁ, বা আপনি আমাকে এখন এই জুমের মাধ্যমে আপনি আমাকে একটা কোশ্চেন করলেন, আমি এটা শুনি নাই, এটা শুনি নাই মানে এটা কোনো জবাব দেয় না, রিপ্লাই দেয় নাই, তার মানে এটা কি আদৌ কি শুনছি কি শুনি নাই এটা হয় নাই, অর্থাৎ দ্যাট মিনস এটা কমিউনিকেশন হয় নাই। যখন অ্যাকসেপ্টেন্সটা আসে তখন একটা কমিউনিকেশন হয়, ঠিক আছে। এখন কমিউনিকেশনের ক্ষেত্রে এইটা পয়েন্টগুলো মাস্ট বি অ্যাবসলিউট এন্ড আনকোয়ালিফাইড। কমিউনিকেশন অ্যাকসেপ্টেন্সগুলো অবশ্যই কি হতে হবে, অ্যাবসলিউট হতে হবে, আনকোয়ালিফাইড হতে হবে। এই টার্মগুলো আমরা এর আগে আলোচনা করছি। তারপর আমরা বলছি যে অ্যাকসেপ্টেন্সের কথা। অ্যাকসেপ্টেন্স কি ছিল এখানে, যে আমি কনসিডারেশন, আমরা অ্যাকসেপ্টেন্স দিলাম, অফারও দিলাম, অ্যাকসেপ্টেন্স দিলাম, কিন্তু এই ক্ষেত্রে কোনো কনসিডারেশন নাই। কনসিডারেশন যদি না থাকে তাহলে সেটা এগ্রিমেন্ট হয় না, ঠিক আছে। তাহলে এগ্রিমেন্ট হতে হলে সেটা আপনার কনসিডারেশন থাকতে হবে, ঠিক আছে। কনসিডারেশন আপনি একটা কোনো কিছু গ্রহণ করলেন, তার বিনিময়ে কোনো কিছু দিতে হবে, যদি না দেন সেটা কনসিডারেশন হবে না, সেটা আপনার এগ্রিমেন্ট হবে না। এখন আপনার এই যে এটা পরীক্ষায় আসে, আপনি সবসময় খেয়াল করবেন যে যেই ডেফিনিশন পড়বেন সেটা এক্সেপশনাল যেটা, সেটাই পরীক্ষা দিয়ে দিতে পারে। আমরা জানি, সবাই জানি, কনসিডারেশন ছাড়া কি হবে না, এগ্রিমেন্ট হবে না, এগ্রিমেন্ট না হলে সেটা কন্ট্রাক্ট হবে না। কিন্তু আপনার এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, যে কন্ডিশনগুলোতে আপনার কনসিডারেশন লাগে না। কনসিডারেশন লাগে না, যেমন হচ্ছে আমরা বলছি যে এখানে যদি আপনার আরো নিচে দেখেন, an agreement made without consideration is void। আমরা যদি কনসিডারেশন ছাড়া কোনো এগ্রিমেন্ট করি সেটা ভয়েড হয়ে যাবে। কিন্তু আনলেস, এখানে কিছু পয়েন্ট আছে, ইট ইজ এক্সপ্রেসড ইন রাইটিং, যদি এটা এরকম লিখিত থাকে, and registered under the law for the time being enforced for the registration of and is made on account of ন্যাচারাল লাভ এন্ড এফেকশন। এটা একটা পয়েন্ট, আপনার এই পয়েন্ট আকারে দিতে পারেন যদি শুধুমাত্র পয়েন্ট আসে, কোন কোন ক্ষেত্রে আপনার কনসিডারেশন ছাড়া এগ্রিমেন্ট হয় বা এগ্রিমেন্ট গ্রান্টেড হয়, সেটা হচ্ছে ন্যাচারাল লাভ এন্ড এফেকশন। আপনি যদি কোনো মানে স্বাভাবিক প্রকৃতিক কোনো ভালোবাসা অথবা তার সাথে সম্পর্কের কারণে যদি আপনি কোনো কিছু করেন, সেক্ষেত্রে কনসিডারেশন ছাড়াও কি হয়, সেটা আপনার এরকম। হ্যাঁ, তুমি কোশ্চেন আছে। তারপর বলা হচ্ছে যে আমি এটা পয়েন্ট শেষ করি, তিনটা পয়েন্ট মানে এটা কনসিডারেশন যেমন হচ্ছে আপনার ভলান্টারি কোনো সার্ভিস আগে অলরেডি দিয়ে দিচ্ছেন এবং সেটার বিনিময়ে যদি কোনো কিছু দেওয়া হয় তাহলে সেটাকে কনসিডারেশন ছাড়াও এগ্রিমেন্ট হয়। অথবা আপনার কোনো এজেন্ট যদি তার তার যে তার দায়িত্ব, সে দায়িত্ব পালন করার জন্য সে যে কাজটা করে থাকে, সেই ক্ষেত্রে আপনার কনসিডারেশন ছাড়াও হতে পারে। এই হলো তিনটা পয়েন্ট, এটা কনসিডারেশন ছাড়াও হতে পারে। তারপর আমরা আলোচনা করছি ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন, তারপর মিসরিপ্রেজেন্টেশন। হ্যাঁ, মিসরিপ্রেজেন্টেশন বলতে কি বোঝায়, এই যে এখানে ইনক্লুড ডেফিনিশন গুলো আছে, আমরা এইগুলো আমরা দেখব। ভয়েড, ভয়েডেবল এন্ড ভয়েড অ্যাব ইনিশিও এগ্রিমেন্ট, আমরা ভয়েড কন্ট্রাক্ট কি সেটা আমরা আলোচনা করছি, ঠিক আছে। যেগুলো আপনার এই যে এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল সেট টু বি ভয়েড, যেটা এগ্রিমেন্ট এনফোর্সেবল হয় না লর মাধ্যমে সেটাই ভয়েড। এবং
যেটা যেমন এরকম একটা উদাহরণ দেওয়া আছে এখানে, যে যে দেশের একটা দেখেছে এক সময় এটা ভ্যালিড ছিল কিন্তু এখন এটা ভয়েড হয়ে গেছে, এরকম হতে পারে। অথবা যে শুরু থেকে তারপরে এটা বলা আছে এখানে ভয়েড অফ ইনিশিয়াল, ভয়েড অফ কন্ট্রাক্ট যেগুলা আপনার ভয়েড হয় নাই কিন্তু ভয়েড হবে, an agreement which is enforceable at the option of one or more of the parties there but not at the option of the other or other, এটা হলো ভয়েডেবল কন্ট্রাক্ট। আপনি কন্ট্রাক্ট করছেন, কন্ট্রাক্ট আপনার কোনো সুযোগ নাই, আমি ইচ্ছা করলে আমি ইচ্ছা যাই করতে পারি, আমি আজকে ক্লাস নিব না, ক্লাস দিব না, নিয়ে নাই, এই যে আমি একটা করলাম আপনার সাথে কন্ট্রাক্ট আছে, হ্যাঁ, যদি আমার এরকম কোনো অপশন থাকে কিন্তু আপনার কোনো অপশন আপনাকে দেয় নেই, আপনি ক্লাস না করলেও আপনার জন্য ফেরত ক্লাস দেওয়া হচ্ছে না, এই যে এরকম যদি কোনো কন্ট্রাক্টের ক্লজ থাকে তখন এটাকে বলা হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট। ভয়েড অ্যাব ইনিশিউ কন্ট্রাক্ট, যে কন্ট্রাক্টগুলো শুরুতেই আপনার ভয়েড থাকে, যেমন হচ্ছে এই যে এখানে যে এগ্রিমেন্টের যেগুলো আমরা বলছি এসেনশিয়াল এলিমেন্টগুলো, এর মধ্যে এরকম কিছু আমাদের যে এসেনশিয়াল এলিমেন্ট আছে যেগুলো নাই শুরু থেকেই, সেক্ষেত্রে এটা ভয়েড অ্যাব ইনিশিউ কন্ট্রাক্ট। যেমন আপনি যার সাথে আপনি কন্ট্রাক্ট করছেন সে হচ্ছে মাইনর, সুতরাং আপনি যা কিছুই আপনি এখানে করেন না কেন আপনি এটা ভয়েড অ্যাব ইনিশিউ কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টটা ভয়েড অ্যাব ইনিশিউ, অর্থাৎ শুরুতেই যে ফ্রম দ্য ভেরি বিগিনিং দিস ইজ দ্য ভয়েড কন্ট্রাক্ট। এই আমরা মোটামুটি এগুলা আলোচনা করছি, এর ভিতরে আপনার কোশ্চেন থাকলে বলেন। স্যার কোশ্চেন আছে স্যার, কনসিডারেশনই কোশ্চেন আছে। কনসিডারেশনের আপনি একটা পয়েন্ট বলছিলেন ন্যাচারাল লাভ বা হচ্ছে এই ডিসকাশনটা আর কি, মানে এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে, মানে ফ্যামিলির সাথে যে স্বামী স্ত্রীর প্রতি, স্বামী এবং স্ত্রীর সাথে যে সম্পর্ক বাবা ছেলেকে যদি কোনো কিছু দেয়, ভাই যদি ভাইকে কিছু দেয়, সেক্ষেত্রে আপনার কনসিডারেশন ছাড়াও কন্ট্রাক্ট হতে পারে। আপনি দেখবেন আপনার মানে যেটা হচ্ছে জমি বিক্রির ক্ষেত্রে বাবা যদি তো ছেলেকে দান করে তাহলে সেক্ষেত্রে কি লাগে না, মূল্য যদি না দিলে হয়, ঠিক আছে। মূল্য এরকম একটা প্রশ্ন থাকে যে স্যার, এরকম যদি একটা প্রশ্ন থাকে যে হাজবেন্ড তার ওয়াইফের সাথে হচ্ছে একটা কন্ট্রাক্ট করছে যে তাকে হচ্ছে একটা ফ্ল্যাট দিবে, এখানে কোনো আলটিমেটলি কোনো কনসিডারেশন করে নাই, তাহলে কি এটা কন্ট্রাক্টের ভ্যালিড নাকি ভ্যালিড না? ভ্যালিড, কন্ট্রাক্ট ভ্যালিড, এটাই তো বললো ন্যাচারাল লাভ এন্ড এফেকশন। ঠিক আছে স্যার, একটু স্লো গেলে ভালো হয় স্যার, আপনি খুব দ্রুত যাচ্ছেন তো স্যার, ধরতে পারতেছেন না। দ্রুত বলতে এটা এগুলা গত ক্লাসে পড়া স্যার, ঠিক আছে স্যার, গত ক্লাসের লেকচার, এই জন্য আমি জাস্ট শুধু রিভিউ করছি। এখন আমি যখন আমার চ্যাপ্টার এখন যখন নতুন করে শুরু করব তখন আমি স্লো যাব, ঠিক আছে। আপনারা আর কোনো কোশ্চেন না থাকলে আমি নতুন ভাবে আমি শুরু করতেছি। জি স্যার, শুরু করেন। ওকে, থ্যাংক ইউ। আপনারা বেশ অনেকেই হয়তো বলছেন যে আসলে দ্রুত যাচ্ছে, আমি দেখছি যে আসলে এই অনলাইন সিস্টেমের ক্লাস একটু দ্রুতই হয়। যেটা আমরা ক্লাসে পড়াইতাম যে 2টা লেকচার আমি যেটা দিতাম সেটা দেখা গেছে এখানে 1 লেকচার শেষ হয়ে যায় যদি আমি ওইভাবে লেকচার দিই। কিন্তু আলটিমেটলি সমস্যা হচ্ছে এটা, যেমন আপনারা কয়জনে এটা শুনছেন, আমি যখন আপনাদের কাছে ফিডব্যাকও নেই, দেখা গেছে 2জন বা 3জন কথা বলেন, তাহলে আমি কিন্তু আসলে ওই ক্লাসে যেভাবে আপনার আই কন্ট্যাক্ট করতে পারতাম এখানে কিন্তু এটা হচ্ছে না। অর্থাৎ আপনার অনলাইন সিস্টেম বলেন, আপনার সব সিস্টেমেরই কিছু পজিটিভ নেগেটিভ থাকে, এটা মনে হয় একটা নেগেটিভ সাইড যে আমরা আই কন্ট্যাক্টগুলো করতে পারতেছি না, যার জন্য আমাদের মানে কে কি কতটুকু বুঝছে সেটা মানে আমি বুঝতে পারি। এখানে আমরা নেক্সট একটা কন্ট্রাক্ট বলা হচ্ছে এখানে কোয়াজি কন্ট্রাক্ট, ঠিক আছে। কোয়াজি কন্ট্রাক্ট এটা সম্ভবত আপনার ইয়েতে নাই, কন্ট্রাক্ট 1876 আছে কিনা আমার খেয়াল নাই, কিন্তু আমি এটা কোথায় আমরা আগে করছি এটা নিয়ে আসছি। কোয়াজি কন্ট্রাক্ট, কোয়াজি কন্ট্রাক্টটা কি? কোয়াজি কন্ট্রাক্ট হচ্ছে এমন একটা কন্ট্রাক্ট, আসলে এটা কোয়াজি বলতে আমরা বুঝি যে এটা কন্ট্রাক্টের কিছু অংশ এখানে আছে, কন্ট্রাক্টের কিছু অংশ এখানে আছে, কিন্তু এটা ফুল কন্ট্রাক্ট না। ফুল কন্ট্রাক্ট হতে হলে এটাকে কি করতে হবে, জাজমেন্ট দিতে হবে, কোর্টের হেল্প নিতে হবে, অথবা এটাকে জাজ করে এটাকে যখন হবে ডিসিশন আসবে, রায় আসবে, ফয়সালা আসবে, সেটা হচ্ছে কোয়াজি কন্ট্রাক্ট। সে নিজে মানে ফুললি ডিটারমিন না যে এটা কি হবে, এটা রেজাল্ট কি কত, এটা হয় না। তখন সেক্ষেত্রে যখন এটা মানে আপনার ইয়েতে থাকে, এমবিগুইটির ভিতরে থাকে, তখন একে বলা হচ্ছে কোয়াজি কন্ট্রাক্ট। এ কোয়াজি কন্ট্রাক্ট ইজ এ রিট্রোঅ্যাক্টিভ অ্যারেঞ্জমেন্ট, এটা দুইজনের ভিতরে একটা অ্যারেঞ্জমেন্টে থাকে বিটুইন টু পার্টিস হু হ্যাভ নো প্রিভিয়াস অব্লিগেশন টু ওয়ান অ্যানাদার। এই দুইজনের ভিতরে আগের কোনো অব্লিগেশন ছিল না, এরকম যদি
দুজন পার্টির ভিতরে পারস্পরিক কোনো অ্যারেঞ্জমেন্ট হয়, তখন তাকে বলা হচ্ছে কোয়াজি কন্ট্রাক্ট। ইট ইজ ক্রিয়েটেড বাই এ জাজ টু কারেক্ট এ সার্কামস্টেন্সেস। কোনো ঘটনা যদি ঘটে সেটাকে সঠিক রেজাল্ট জানার জন্য, সঠিকভাবে রেজাল্ট জানার জন্য, এবং এটা জাজের মাধ্যমে এটা ক্রিয়েট করতে হয়। ইন হুইচ ওয়ান পার্টি অ্যাকোয়ার্স সামথিং এট দ্য এক্সপেন্স অফ দ্য আদার। যেখানে কি করা হচ্ছে, কোনো এক পার্টি সে তারটা সে পাবে শুধুমাত্র সে যেটা এক্সপেন্স করছে সেটা পাবে। A quasi contract is a retroactive arrangement between two parties who have no previous obligations to one another. It is created by a judge to correct the circumstances in which one party acquires something at the expense of the other. তারপর আবার বলছে কোয়াজি কন্ট্রাক্ট আরেকটা ভাবে বলছে, দেখেন এ কোয়াজি কন্ট্রাক্ট ইজ এ কন্ট্রাক্ট দ্যাট ইজ ক্রিয়েটেড বাই দ্য কোর্ট। কোয়াজি কন্ট্রাক্ট সবসময় কোর্টের মাধ্যমে ক্রিয়েট করা হয়, মনে রাখবেন। মানে একটা দুজনের যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে কিন্তু সেটা ফাইনালি যাবে কোর্টের মাধ্যমে, ক্রিয়েটেড বাই দ্য কোর্ট when no such official contract exists between the party। যখন আপনার দুইটা পার্টির ভিতরে ডাইরেক্টলি কোনো অফিসিয়াল কোনো কন্ট্রাক্ট না থাকে, and there is a dispute with regard to payment of goods or services provided। এবং এই ক্ষেত্রে যেটা হয়, গুডস এন্ড সার্ভিস যে প্রোভাইড করছে সেক্ষেত্রে এটা পেমেন্টটা কি হবে সেটা সেটেল করা হয়। কোর্ট ক্রিয়েটস কোয়াজি কন্ট্রাক্ট টু প্রিভেন্ট এ পার্টি ফ্রম বিং আনজাস্টিফাইড ইন দিস। কোর্ট কি করে, কোয়াজি কন্ট্রাক্টের মাধ্যমে যে মানে যে কথাটা বলে যে হ্যাঁ এটা একটা কোয়াজি কন্ট্রাক্ট ছিল, এর ভিতরে শুধুমাত্র বিং আনজাস্টিফাইড, যেখানে আপনার জাস্টিফিকেশন হচ্ছে না, সেটাকে মানে ব্যাকআপ দেওয়ার জন্য আসলে কোয়াজি কন্ট্রাক্ট তৈরি করা হয়। or from benefiting from the situation when he does not deserve to do so। অথবা সে যেটা কখনো আগে চিন্তা করে নাই, মানে যিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাকে ওই সিচুয়েশনটা টেকেন দেওয়ার জন্য, বেনিফিট দেওয়ার জন্য এই কোয়াজি কন্ট্রাক্ট করা হয়। যেমন আপনার যদি এক্সাম্পল এখানে দিছে, একটু কঠিন ভাষায় লিখছে, তেরেসা একটা মানে নারীর নাম, তেরেসার ব্রাদার ইরিক, তেরেসার ভাই হচ্ছে ইরিক। Teresa's brother tries to talk her into building a greenhouse in her large backyard। মানে তেরেসার ভাই তার এখানে একটা ভালো একটা গ্রিন হাউস তৈরি করার জন্য একটা মানে তার সাথে কথা বলতে চাইছে, এবং সি ডিক্লাইন, এই যে তেরেসা ডিক্লাইন করে দিচ্ছে। বাট ইরিক ইজ কনভিন্স দ্যাট, ইরিক মনে করছে যে সে কনভিন্স হয়েছে যে ইফ সি ওয়ার সারপ্রাইজ বাই এ লাভলি গ্রিন হাউস, সে যদি তাকে সুন্দর একটা এরকম গ্রিন হাউস দিতে পারে, আর সি উড নট লাভ ইট, সি উড লাভ ইট, সে অবশ্যই এটা কি করবে, ভালোবাসবে, সেটা গ্রহণ করবে। এটা তেরেসার ভাই মনে করবে। নোয়িং দ্যাট তেরেসা মেক্স গুড মানি, সে জানে তেরেসার খুব ভালো টাকা পয়সা আছে, এন্ড কুড ইজিলি অ্যাফোর্ড দ্য গ্রিন হাউস, এবং সে সহজে এই গ্রিন হাউসের ভিতরে সে অ্যাফোর্ড করতে পারবে। ইরিক কন্ট্রাক্ট গ্রিন হাউস বিল্ডার, ইরিক কি করলো, তার এই বোনের এই অবস্থাতে চিন্তা করে মানে ইরিক একটা গ্রিন হাউস বিল্ডারের সাথে সে চুক্তি করলো। বিল্ডার জন, তার নাম হচ্ছে জন, and arranges to him have him erect the structure while his sister is at work one day। তার বোন যখন একদিন কাজের জন্য সে বাইরে ছিল, সেই সময় ইরিক এটা তৈরি করার জন্য জনের সাথে অ্যারেঞ্জ করলো। তেরেসা ইজ নট হ্যাপি বাই হার ব্রাদার্স ইনিশিয়েটিভ। তেরেসা কি করলো, তার ভাইয়ের যে ইনিশিয়েটিভ নিল সেটার জন্য সে খুব মানে খুশি হয় না, অর্থাৎ সে খুব কমফোর্টেবল না, সে মানে খুব খুশি হয় না। বাট দি ডিড ইজ ডান, কিন্তু ডিড অলরেডি ডান হয়ে গেছে। ইরিক হ্যাজ ডিরেক্টেড জন টু স্টিল বিল হিজ সিস্টার ফর দ্য গ্রিন হাউস। ইরিক বললো তার বোনকে গ্রিন হাউসের বিলটা দেওয়ার জন্য, অ্যান্ড দ্যাট টার্নস আউট টু বি দ্য বিগেস্ট সারপ্রাইজ ফর হার, এবং এটা তার জন্য একটা বড় একটা সারপ্রাইজ হবে সে এই ইয়ে করলো। কিন্তু she declines to pay, অর্থাৎ যে তেরেসা সে এটা ডিক্লাইন করলো, সে পে করবে না। and Eric tells John he cannot afford it, এবং তখন ইরিক বললো আমি তো আসলে কিছু করতে পারবো না। জন ইজ নাও আউট, জন এখন কি করবে, সে তো মাথা মানে নষ্ট হয়ে গেল। নট অনলি পেমেন্ট অফ হিজ মানি, মেনি আওয়ার্স অফ হার্ড ওয়ার্ক। সে এই ক্ষেত্রে এই যে কোয়াজি কন্ট্রাক্টের কারণে জন তার যে কঠিন মানে পরিশ্রম করলো সেটার জন্য সে বিনিময় কিছু পাবে না, বাট ক্যাশ ফর দ্য মেটেরিয়াল সি ইউজ, সে শুধুমাত্র যে মেটেরিয়ালগুলো ইউজ করছে সেটা পাবে। এই ছিল মানে তার একটা কোয়াজি কন্ট্রাক্টের উদাহরণ, যে এইভাবে যদি হয় তাহলে সেটা হচ্ছে কোয়াজি কন্ট্রাক্ট।
আমরা আরেকটা প্রকারের কন্ট্রাক্ট আছে, সেটাকে বলা হচ্ছে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। কন্টিনজেন্ট কন্ট্রাক্ট, a contract is a contingent contract is a contract to do or not to do something in some event। অর্থাৎ কন্ডিশন দিয়ে যদি কোনো কন্ট্রাক্ট হয় তাহলে এটাকে বলা হচ্ছে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। ঠিক আছে, কোনো কন্ডিশন দিয়ে কন্ট্রাক্ট, যদি এটা এমন ঘটে তাহলে আমি এটা আপনাকে পে করবো, তাহলে সেরকম কন্ট্রাক্টকে বলা হচ্ছে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। collateral to such contract does or does not happen, এই ক্ষেত্রে collateral অনেক সময় থাকে অথবা থাকে না। ঠিক আছে, তাহলে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট হচ্ছে ইজ এ কন্ট্রাক্ট টু ডু অর নট টু ডু সামথিং ইফ সাম ইভেন্ট, এই কথাটা লিখতে হবে, ইফ সাম ইভেন্ট, আপনার যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেটা করবো অথবা করবো না। হ্যাঁ, সেই ক্ষেত্রে তাকে বলা হচ্ছে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। যেমন এক্সাম্পল, কন্ট্রাক্ট টু পে, এ কন্ট্রাক্ট টু পে বি, একজন পার্টি সে বি কে পে করবে 10,000 রুপি ইফ বি হাউস ইজ রান, যদি বি এর বাড়ি কি হয়ে যা পুড়ে যা তাহলে বি কে পে করবে। দিস ইজ এ কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। আমাদের দেশে যে ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট গুলো হয় এটা ম্যাক্সিমাম হচ্ছে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট, কন্ডিশনাল। আপনাকে ইন্স্যুরেন্স দিবেন, আপনি লাইফ ইন্স্যুরেন্স করছেন, আপনার লাইফের যদি কোনো ক্ষতি হয় অথবা অ্যাক্সিডেন্টাল হয় সেই ক্ষেত্রে আপনি ক্লেম পাবেন, মানে আপনি পাচ্ছেন, এটা হচ্ছে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। অথবা আপনি 10 বছর পরে পাবেন বা 20 বছর পরে পাবেন, সেটা হচ্ছে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। গাড়ির ইন্স্যুরেন্স করছেন, যদি গাড়ির প্রিমিয়াম আপনি দিতে থাকবেন, যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনি এই কন্ডিশনে আপনি তার কাছ থেকে আপনার ক্ষতিপূরণ পেতে পারেন, সেটা হচ্ছে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। এই হচ্ছিল দুটা। তারপর আমরা ইনকর্পোরেশন অফ ট্রান্সে চলে যাব, সেখানে পরে এর আগে আমরা একটু আপনাদেরকে আমি কিছু দেখছি যে আপনার কোনো কোশ্চেন থাকলে একটু শিখতে পারেন। হ্যাঁ, এর ভিতরে কি আপনার কোনো কোশ্চেন আছে? দুটো পয়েন্টে যেটা বলছি, কোয়াজি কন্ট্রাক্ট আর হলো কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। কোনো কোশ্চেন থাকলে আপনার আনমিউট করে বলতে পারেন। স্যার কোয়াজি কন্ট্রাক্ট আরেকবার সংক্ষেপে বুঝিয়ে দিলে ভালো। আর কারো কোশ্চেন? কোয়াজি কন্ট্রাক্টটা সংক্ষেপে বলতে আমি প্রথম বলছি এটাই যে আসলে এটা কোনো ডাইরেক্টলি কোনো কন্ট্রাক্ট হয় না। এই কন্ট্রাক্ট এমনভাবে একটা সিচুয়েশনের কারণে কোর্টের মাধ্যমে জাজমেন্ট হবে, সেই জাজমেন্টের জন্য যে কন্ট্রাক্টটা সেটাকে বলা হচ্ছে কোয়াজি কন্ট্রাক্ট। ঠিক আছে, কোর্টের মাধ্যমে অথবা জাজমেন্টের মাধ্যমে যেটা ডিসিশন দেওয়া হবে, যাতে ফাইনাল করা হয়, সেটা হচ্ছে কোয়াজি কন্ট্রাক্ট, সরাসরি কোনো কন্ট্রাক্ট না। ওই কন্ট্রাক্টটা কোর্টের দুজন ব্যক্তির মধ্যে করে দেয়। হ্যাঁ, কোর্টের দুজনের ব্যক্তির মধ্যে করে দেয়, বা দুজনের ভিতরে কি কি ঘটনা ঘটছে, এই ঘটনা এই কারণে ডিসিশনটা এটা আসবে। কোর্ট করতে পারে, আমরা কোর্ট বলছি এই জন্য কারণ কোর্ট ছাড়াও যদি আপনি মনে করেন থার্ড পার্টি কাউকে বলেন আর সে যদি এটা ডিসিশন দিয়ে দেয় যে এইভাবে আর আপনি মেনে নেন, সেটাই হচ্ছে কোয়াজি কন্ট্রাক্ট। বুঝছি, মানে যে দুজন ব্যক্তির মধ্যে হবে ওই দুইজন ছাড়া অন্য কেউ কন্ট্রাক্ট করে দিলে ওইটাই কোয়াজি কন্ট্রাক্ট। হ্যাঁ, অন্য কেউ এটা মানে ডিসিশন দিয়ে দিবে, কন্ট্রাক্ট করে দিবে না। অন্য কেউ যদি এটা ডিসিশনটা দিয়ে দেয়, যেমন এখানে দেখেন সিচুয়েশনটা, টেরেসার ভাই সেও কিন্তু ভালো কথাই চিন্তা করছে যে না, এটি আমার বোন খুব খুশি হবে, সরি ইরিক খুব ভালো চিন্তা করছে যে টেরেসা খুব খুশি হবে, এই জন্য সেটা করলো। জনও তো জানে না যে সে কি তার বোনের সাথে ভাইয়ের সাথে কন্ট্রাক্ট করছে কি করে নেন। ঠিক আছে, কিন্তু পেমেন্ট করবে সেটা সে এরিক বলছে পেমেন্ট করবে টেরেসা, টেরেসা পেমেন্ট করে না, কি করবে এখন? সেক্ষেত্রে কি আছে, কোয়াজি কন্ট্রাক্টের ফলে বলা আছে যে আপনার যেগুলো আপনার খরচ করছে এবং যেগুলো ডকুমেন্টারি, অর্থাৎ সেই বেনিফিট গুলো সে পাবে, কিন্তু সে যে নিজে থেকে পরিশ্রম করলো কি করলো সেগুলো এখানে কোনো পেমেন্ট পায়নি। এটার জন্য কোনো আইনি সাপোর্ট পাবে না স্যার। এই যে আইনি সাপোর্ট পাইছে, সে ক্যাশ ফর দ্য মেটেরিয়ালস হি ইউজ, সে মেটেরিয়ালস গুলো যে ইউজ করছে সেগুলো আর ক্যাশ পাইছে, আবার নিজের পরিশ্রমের জন্য পাবে না। পরিশ্রম পাচ্ছে না, না পাবে না। আচ্ছা স্যার, কারণ আপনি যার কাজ করতেছেন তার সাথে তো আপনি কন্ট্যাক্ট করে নেন নাই। জি স্যার, এটা কাজ শুরুর আগে কোনো কন্ট্যাক্ট হবে না স্যার, বাট পরে গ্যাঞ্জাম লাগলে যে সমাধান আসবে সেটা সমাধান হবে, পরে সমাধান হবে, ওই ঘটনার প্রেক্ষিতে ডিসিশন আসে, মানে থার্ড পার্টি ইন্টারভেনশনে যে সমাধান হবে স্যার সেটাই কোয়াসি কন্ট্রাক্ট। হ্যাঁ, সেটাই কোয়াজি কন্ট্রাক্ট। স্যার থার্ড পার্টি যদি কোনো সমাধান দেয় এরপরে যদি তারা মেনে না নেয়, এটার উপরেও কি কোনো আইন সেটা থার্ড পার্টি বলতে, থার্ড পার্টি যদি না হয় তাহলে সেটা হচ্ছে আপনার কোর্ট আর কি, সর্বশেষ হচ্ছে কোর্ট। আপনার যে কোনো ডিসিশনের জন্য তো আপনি করে যাবেন। জি জি স্যার। কোর্ট হচ্ছে সেখানে মেইন পার্টি আর কি, থার্ড পার্টি আমরা বলতে পারি।
আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট ক্ষেত্রে কোনো মানে আপনার অ্যাম্বিগুইটি নাই। ওকে ফাইন, তাই তো? আমরা চলে যাচ্ছি এবার নেক্সট। Incorporation of terms. The law on the incorporation of express terms, terms বলতে এখানে express terms কে বলা হচ্ছে, may be summarized in a single sentence. Express terms may be incorporated by the following means. Express terms মানে যেটা প্রকাশের যে টার্মস গুলা থাকে সেগুলা এই মানে নিচের এই পন্থা অনুযায়ী এটা ইনকর্পোরেট থাকে। ইনকর্পোরেশন বাই অ্যাকচুয়াল নোটিশ, যে আপনার টার্মস গুলো থাকে সেই ইনকর্পোরেশন করতে হলে সেটা অ্যাকচুয়াল নোটিশের মাধ্যমে এটা করা যায়। ইনকর্পোরেশন বাই সিগনেচার, সিগনেচারের মাধ্যমে করা যায়। ইনকর্পোরেশন বাই দ্য প্রভিশন অফ রিজনেবল নোটিশ, ইনকর্পোরেশন বাই কোর্স অফ ডিলিং। ঠিক আছে, আর এই হলো আপনার হচ্ছে এক্সপ্রেস টার্মস ইনকর্পোরেশন টার্মসগুলা এই চারটা পন্থায় এটা কে আপনার ইনকর্পোরেট করা যায়। ইনকর্পোরেশন বাই অ্যাকচুয়াল নোটিশ, আপনি যদি যে টার্মসে আপনি ইনকর্পোরেশন করতে চাচ্ছেন, নতুন করে টার্মস যদি ইনকর্পোরেশন করেন, সেটা যদি আপনি তাকে অ্যাকচুয়াল নোটিশ দেন, হ্যাঁ, অথবা ইনকর্পোরেশন বাই সিগনেচার, আপনি যদি এই যে টার্মসের নিচে আপনি এরকম করে করলেন, সেটা সিগনেচার করলেন। ইনকর্পোরেশন বাই প্রভিশন অফ রিজনেবল নোটিশ, একই কথা, অ্যাকচুয়াল নোটিশ, রিজনেবল নোটিশ, যেটা প্রয়োজনীয় নোটিশ আর কি। ইনকর্পোরেশন বাই কোর্স অফ ডিলিং, আপনি যদি কাজটা করে থাকেন সেক্ষেত্রে এটা ট্রান্সফার ইনকর্পোরেট হয়ে যায়। Express terms কি? Express terms are those specifically mentioned and agreed to by the parties at the time of contracting, either in writing or orally. মানে প্রকাশিত টার্ম, প্রকাশিত টার্ম, এক্সপ্রেস মানে আমরা বুঝি যেটা প্রকাশ করা হয়েছে সেটা, সেইগুলা কোনগুলা স্পেসিফিক্যালি মেনশন and agree to the party, যে পার্টির ভিতরে তারা এগ্রি করে একটা টাইম অফ কন্ট্রাক্টিং, যখন কন্ট্রাক্ট করে সেখানে কোনো যে এই কাজগুলো করতে হবে, এগুলো করতে হবে, এইগুলো করবেন, এইভাবে করবো, এই জিনিসগুলো যখন আপনার এক্সপ্রেস করে তখন তাকে বলা হচ্ছে এক্সপ্রেস টার্ম। আইদার ইন রাইটিং অর ওরালি, সেগুলো আপনার মৌখিকভাবে অনেক কথা বলা হয় যে আপনি এইভাবে কাজ করলে আমি 100% বিল দিব না, কিছু রিটেনও থাকে, আবার ওরালিও হতে পারে। যদি ওরালি হয়, সেটা যদি প্রকাশ করা হয় দুজনের ভিতরে, সেগুলোকে বলা হচ্ছে এক্সপ্রেস। Where the agreement is completed involves valuable subject matter or is of last for a long time. দেখেন, এটা খুব জরুরি একটা জিনিস। আমরা বলছি একটু আগে রাইটিং আর ওরালি দুইটাই হতে পারে সিস্টেম, কিন্তু where the agreement is complicated, এগ্রিমেন্টটা চুক্তিটা এমন একটা জটিল, মানে খুব একটু দামি চুক্তি অথবা জটিল চুক্তি, involves valuable subject matter, যেখানে খুব মূল্যবান বিষয় আছে, or is to last for a long time, কিন্তু এবং এটা যদি অনেক সময় ধরে হতে মানে পরে পর্যন্ত কন্ট্রাক্ট থাকবে, ইট ইজ মোর ইউজুয়াল ফর ডিটেল টার্মস টু বি ইনকর্পোরেটেড ইন এ রিটেন ডকুমেন্ট। হ্যাঁ, সেটা বলা হচ্ছে এই ক্ষেত্রে মোর ইউজুয়াল ফর ডিটেল টার্মস টু বি ইনকর্পোরেটেড ইন এ রিটেন ডকুমেন্ট, এই ক্ষেত্রে অবশ্যই এটা লিখিত থাকা ভালো। ইভেন দো রাইটিং মে নট বি রিকোয়ার্ড বাই ল, যদিও আইনে এটা মানে রিটেন দরকার নাই, তবু এটা রিটেন থাকা ভালো, যেহেতু এটা লং টার্ম থাকবে। লং টার্ম আপনি যার সাথে কথা বলছেন, যিনি সাক্ষী আছেন উনি থাকবেন না, যার সাথে কথা বলছেন উনি থাকলো না, এটা খুব মূল্যবান জিনিস। সে এখানে মানে বাইরের যিনি সাক্ষী তাকেও বাইর করে ফেললো, সেও মিথ্যা কথা বললো, এবং এটা খুব কমপ্লিকেটেড, এটার ফলাফল অনেক কিছু হতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে বলা হচ্ছে এটা সেক্ষেত্রে কি হতে হবে, এটাকে এই যে টার্মটা আপনি ইনকর্পোরেট করবেন সেটা অবশ্যই রিটেন ডকুমেন্ট যেন হয়। ঠিক আছে, এটা ছিল আগে মানে গত ক্লাসে একজনের কোশ্চেন প্রায় ছিল যে জাজ বলছে এটা রিটেন হতে হবে, এই কারণেই বলা হচ্ছে যে এটা রিটেন হতে হবে। কমপ্লিকেটেড আপনি বা এটা আইন অনুযায়ী না, কন্ট্রাক্ট অ্যাক্ট অনুযায়ী আপনি বারবার হয়, কিন্তু তবু এটা রিটেন হওয়া যুক্তিযুক্ত। ইমপ্লয়েড টার্ম, আপনার কিছু কিছু টার্মস আছে সেগুলো ইমপ্লয়েড, ঠিক আছে। এক্সপ্রেস টার্মটা মানে আপনাকে যখন দুজনের, যেমন আপনি যদি আইসিএমপি এবং আপনার ভর্তির ক্ষেত্রে যদি কিছু কিছু টার্মস আছে, আপনার এইগুলো করবেন, এইগুলো করবেন, এই ক্লাস করাবে, এই করাবে, এই করবে, কিছু কিছু কথা আছে সেগুলো এক্সপ্রেস টার্ম। অনেকগুলো টার্মসই আছে সেগুলো ইমপ্লয়েড, ঠিক আছে, অনেকগুলো টার্মসই আছে ইমপ্লয়েড। Various statutes have provided for implied terms in certain types of contract, which will apply either irrespective of the wishes of the parties or only if the parties have failed to cover the particular point. ঠিক আছে, অনেক ভেরিয়াস স্ট্যাটিউট
have provided for implied terms. অনেক মানে implied terms এর উপর অনেক কিছুই মানে আপনার rules regulation আছে, various statutes have provided. In certain types of contract, which will apply either irrespective of the wishes of the party, or only if the parties have failed to cover the particular point. In a contract of employment, it is implied, আমরা ওই contract of employment এখানে বলা আছে, ঠিক আছে, it is implied that the employer will provide a safe system of work and that the employee will exercise care and skill in carrying out his or her work. ঠিক আছে, আপনার এক্সেস টার্মস এবং ইমপ্লয়েড টার্মস এখানে বলা হচ্ছে ল অফ কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্ট। আপনাকে যখন কোনো একটা এমপ্লয়ার আপনাকে যখন রিক্রুটমেন্ট হবে সেই ক্ষেত্রে কি হবে, এমপ্লয়িকে আপনার কিছু বলা থাকে না যে আপনার যিনি আপনার কাজ করতে আপনাকে নিয়োগ করছেন উনি আপনাকে একটা সেফ সিস্টেম অফ ওয়ার্ক, আপনার কাজের একটা ভালো একটা সিস্টেম দিবে। যদি আপনাকে কাজের জায়গা না দেয়, কাজের ভালো সিস্টেম না দেয় বা পরিবেশ না দেয়, আপনি কিভাবে কাজ করবেন? এই যে পরিবেশ দেওয়াটা ভালোটা, সেটা একটা ইমপ্লয়েড টার্ম, সেটা এক্সেস টার্মসে থাকা খুব জরুরি না থাকলেও আপনাকে এটা ধরে নিতে হবে। আপনি যখন কাউকে নিয়োগ দিবেন তাকে অবশ্যই আপনার কাজের সুযোগ দিতে হবে, কাজের একটা পরিবেশ দিতে হবে। ঠিক এমপ্লয়ির ক্ষেত্রে হচ্ছে সে তাকে যদি বলা না যা মানে যদি এখানে উল্লেখ করা নাও থাকে, সে তার নিজের থেকেই আপনার কেয়ার এবং স্কিল সেটা ভালোভাবে সে যেন মানে এক্সারসাইজ করে, ঠিক আছে, তার মানে নিয়ে নিজের মতো করে নিজের মনে করে এবং যথাযথভাবে কাজ করবে। এটা আসলে মানে একটা ইমপ্লয়েড টার্মসের ভিতরে। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে ট্রান্স ইনকর্পোরেশন। ট্রান্স ইনকর্পোরেশন হচ্ছে চার ভাগে হতে পারে: অ্যাকচুয়াল নোটিশ, বাই সিগনেচার, বাই দ্য প্রভিশন অফ রিজনেবল নোটিশ, বাই এ কোর্স অফ ডিলিংস। ঠিক আছে, এই হলো ইনকর্পোরেশন অফ ট্রান্সের চারটা ওয়েতে ফলোইং মিনস। এই ফোর মিনস হতে পারে অ্যাকচুয়াল নোটিশ, সিগনেচার, প্রভিশন অফ রিজনেবল নোটিশ, কোর্স অফ ডিলিংস। দেন হচ্ছে ট্রান্স হচ্ছে ইনকর্পোরেশন মানে একটা হচ্ছে ইনকর্পোরেশন ট্রান্স, তারপর ট্রান্স হচ্ছে দুই প্রকার, একটা থাকতে পারে সেটা এক্সপ্রেস টার্মস আর একটা হচ্ছে ইমপ্লয়েড টার্মস। এক্সপ্রেস টার্মস কি সেটা দেখলাম, ইমপ্লয়েড টার্মস কি সেটা দেখলাম। ইমপ্লয়েড টার্মস নিয়ে আরো কথা এখানে লেখা আছে, দেখেন, ইন এ কন্ট্রাক্ট অফ সেল, ইন এ কন্ট্রাক্ট অফ সেলে যেটা আমরা মানে গুডস সোল্ড অ্যাক্ট আমরা পড়বো, হ্যাঁ, সেখানে আছে, সেখান থেকে আসলে এগুলো আসা অনেকটাই টার্মসগুলো, ইনকর্পোরেশন টার্মসগুলো ওখান থেকে ম্যাক্সিমাম আসা। In a contract of sale, unless the circumstances of the contract are such as to show a different intention, there is an implied condition on the part of the seller that in the case of a sale, he has a right to sell the goods, and that in the case of an agreement to sell, he will have a right to sell the goods at the time when the property is to pass. এখানে বলা আছে কি, দেখেন, একটা ইমপ্লয়েড কন্ডিশন আছে সেলারের দিক থেকে, হ্যাঁ, সেলার দিক থেকে একটা ইমপ্লয়েড কন্ডিশন কি, ইন দ্য কেস অফ এ সেল, সে যখন সেল করবে, হি হ্যাজ দ্য রাইট টু সেল দ্য গুডস, এন্ড দ্যাট ইন দ্য কেস অফ অ্যান এগ্রিমেন্ট টু সেল, সেল দুই প্রকার হয়, একটা হচ্ছে সেল অফ গুডস আর একটা হচ্ছে এগ্রিমেন্ট টু সেল, দুটোই হতে পারে। He will have a right to sell the goods at the time when the property is to pass. এটা যখন তার কাছ থেকে মানে সেলারের কাছ থেকে যখন প্রপার্টিটা পাস হয়ে যাবে, তখনই এটা বলা হবে এই আপনার এই কন্ডিশনটা মানে কমপ্লিট হয়, সেলটা হয়। সেল কখনই কমপ্লিট হয় না যদি এটা গুডসটা যদি তার কাছ থেকে ট্রান্সফার না হয়। এটা একটা ইমপ্লয়েড কন্ডিশন যে গুডসটা ট্রান্সফার করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু লেখা থাকে না যে আমি গুডসটা আপনি টাকা দিলে আমি সেল করলে আপনি গুডসটা আপনাকে দিয়ে দিব, গুডস অটোমেটিক্যালি দিতে হবে। An implied warranty that the buyer shall have and enjoy quiet possession of the goods. একটা ইমপ্লয়েড ওয়ারেন্টি দেওয়া থাকে যে বায়ার shall have and enjoy quiet possession of the goods, গুডসের যে পজিশনটা সেটা সে এনজয় করবে, এটা ইমপ্লয়েড ওয়ারেন্টি। An implied warranty that the goods shall be free from any charge or encumbrance in favor of any third party not declared or known to the buyer before or at the time when the contract is made. The implied warranty that দেওয়া থাকে that the goods shall be free from any charge. ঠিক আছে, goods shall be free from any charge or encumbrance in favor of any third party
অন্য কোনো থার্ড পার্টি এখানে চার্জ কোনো কিছু করতে পারবে না। নট ডিক্লেয়ার অর নোন টু দ্য বায়ার বিফোর অর এট দ্য টাইম হোয়েন কন্ট্রাক্ট ইজ মেড। যখন কন্ট্রাক্ট হয়েছে এর আগে এরকম কোনো কারোর সাথে এরকম থার্ড পার্টি কোনো চার্জ করবে অথবা ইয়ে হবে, এগুলো যদি বায়ার আগে থেকে না জানে সেই ক্ষেত্রে কোনো থার্ড পার্টি চার্জ করতে পারবে না। এরকম এটা একটা ইমপ্লয়েড ওয়ারেন্টি দেওয়া আছে। আমরা মানে সাধারণত ইউজুয়ালি তারপর আপনার যখন সেল অফ গুডস সেক্টর থেকে এটা আসা, আমরা পরবর্তীতে আমরা ইন্ডিয়ান মানে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 করব, তারপর সেল অফ গুডস অ্যাক্ট যেটা সেটাও ফুলটা আমরা একটা পড়বো, ঠিক আছে। আমরা শুধুমাত্র শর্ট করে যেটা করছি সেই স্লাইডটা শুধু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার পুরো আমরা ডিটেলস আমরা চলে যাব ওই একটা আমরা চলে যাব, একগুলো আমরা পরবর্তীতে ক্লাসে দেখব। কন্ডিশন এন্ড ওয়ারেন্টি। কন্ডিশন এবং ওয়ারেন্টি কি আপনি এটা দেখেন, গুডসের ক্ষেত্রে আপনার দুই প্রকারের থাকে, একটা হচ্ছে কন্ডিশন আর একটা হচ্ছে ওয়ারেন্টি। স্টিপুলেশন ইন এ কন্ট্রাক্ট অফ সেল উইথ রেফারেন্স টু দ্য গুডস which are the subject thereof may be a condition or warranty. Stipulation in a contract of sale. Contract of sale এর ক্ষেত্রে একটা মেজর পয়েন্ট with reference to the goods, বিশেষ করে গুডস এর ক্ষেত্রে where which are the subject thereof may be a condition or a warranty. এখানে একটা কন্ডিশনও থাকতে পারে অথবা ওয়ারেন্টিও হতে পারে, দুইটাই থাকতে পারে, কন্ডিশন ওয়ারেন্টি। কন্ডিশনটা কি এবং ওয়ারেন্টি কি আমরা এখানে দেখব। কন্ডিশন ইজ এ স্টিপুলেশন এসেনশিয়াল টু দ্য মেইন পারপাস অফ দ্য কন্ট্রাক্ট। আপনার সেল অফ গুডস এর ক্ষেত্রে আপনি যে কাজ মূল উদ্দেশ্যের জন্য আপনি যে গুডসটা নিচ্ছেন সেই মূল উদ্দেশ্যটা হচ্ছে কন্ডিশন। A condition is a stipulation essential to the main purpose of the contract. আপনি যে পারপাসে আসল পারপাসে যেটা আপনি কাজটা করতেছেন, প্রধান পারপাসটা যেটা, সেটা হচ্ছে কন্ডিশন। The breach of which gives rise to right to treat the contract as repudiated. যদি কোনো কন্ডিশন ব্রিচ করে সেই ক্ষেত্রে আপনার রাইট আছে যে আপনি এই কন্ট্রাক্টটা আপনার পুনরাবৃত্তি করা অথবা আপনি কন্ট্রাক্টটা বাতিল করে দেওয়া, ঠিক আছে। আপনি যেই কারণে আপনি কাজটা করতে, যেমন আপনি যদি আমরা উদাহরণ আছে কিনা দেখবো, আপনি যদি একটা গাড়ি কিনতে যান, যদি সে যদি গাড়ি কিনে কার কিনে, তাহলে তার কন্ডিশন, প্রথম কন্ডিশন হচ্ছে গাড়িটা কি করতে হবে, স্মুথলি আপনার সার্ভিস দিতে, স্মুথলি এটা চলতে হবে। এই যে জিনিসটা এটা হচ্ছে কন্ডিশন। যদি আপনি কার কিনলেন, কার কেনার পরে আপনি আনলেন আইনা দেখলেন আপনি চলে না, ঠিক আছে, আপনি রানিং হয় না, সেই ক্ষেত্রে অবশ্যই কি হবে, আপনার এই কন্ট্রাক্টটা রিপুডিয়েটেড। সেকেন্ড হচ্ছে ওয়ারেন্টি। ওয়ারেন্টি ইজ এ স্টিপুলেশন কোলাটেরাল টু দ্য মেইন পারপাস অফ দ্য কন্ট্রাক্ট। প্রধান যে আপনার উদ্দেশ্য সেটাকে আরো সাপোর্টিং উদ্দেশ্যের সাথে আরো সহায়ক কিছু উদ্দেশ্য থাকে। যেমন আপনি হুইচ অফ দ্য ব্রিচ অফ, আমরা যেমন পড়ে যাচ্ছি, ওয়ারেন্টি ইজ এ সিচুয়েশন collateral to the main purpose of the contract, the breach of which gives rise to a claim for damage but not the right to reject the goods and treat the contract as repudiated. আপনার যদি ওয়ারেন্টি যেগুলা সেগুলো যদি ব্রিচ করে তাহলে সেটার জন্য আপনি ড্যামেজ চাইতে পারেন, সেটার জন্য আপনি ক্লেম চাইতে পারেন, বাট আপনার যে কন্ট্রাক্ট যে গুডসটা সেটা রিজেক্ট করতে পারেন না এবং আপনার যে কন্ট্রাক্ট সেটাকে রিপুডিয়েটেড করতে পারেন না, বাতিল করতে পারেন না, ঠিক আছে। তাহলে ওয়ারেন্টি কি, যেমন আপনি মনে করেন গাড়ির উদাহরণ আমি যেটা দিলাম, সেই গাড়িতে আপনি কন্ডিশন হচ্ছে আপনি আপনার গাড়িটা ভালো চলতে পারতেছেন, ফুয়েল কনজাম্পশন ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কন্ডিশন। সেকেন্ড হচ্ছে ওয়ারেন্টি যেটা, সেটা হলো গাড়িতে আপনি মনে করেন যে আপনার যে অডি রেকর্ড, অডিও রেকর্ডার অথবা আপনার অন্য যে সাপোর্টিং যে জিনিসগুলা, আপনার যে লুকিং গ্লাস, ওইটা একটু আপনার সঠিক না, আপনি মনে করেন ভালোভাবে দেখতেছেন না, লুকিং গ্লাস ঠিকভাবে কাজ করতেছে না, আপনার অটো কাজ করতেছে না, হ্যাঁ, আপনার যে ইয়েটা আমরা কি বলবো এটাকে, যে রেকর্ডার যেটা রেকর্ডার বলবো, আপনার যেটা আপনি এই রেডিও অথবা আপনার যেটা চলে সেটা আপনি ঠিকমতো কাজ করতেছে না, এই যে জিনিসটা আপনার তো মূল উদ্দেশ্য সেটা না, মূল উদ্দেশ্য হলো আপনি গাড়ি ভালো চালানো, হ্যাঁ, আপনার কমফোর্টেবল, আপনার ইয়ের যেন হয়, ফুয়েল যেন কনজাম্পশনটা যেন ইয়ে হয়, স্বাস্থ্য হয়, সেটা হচ্ছে মূল কন্ডিশন। আর এই যে সাপোর্টিং যেগুলো সেগুলো ওয়ারেন্টি। যেমন সেটার জন্য আপনি কি করবেন, আপনি লুকিং গ্লাসের সমস্যা, আপনি তার কাছ থেকে হ্যাঁ আপনার লুকিং গ্লাসটা ঠিক করে দিবেন, হ্যাঁ আপনি চেঞ্জ করে দিবেন, অথবা এটার জন্য আপনার এরকম ড্যামেজ যেটা ওটা ঠিক করে দিবেন, এইগুলো হচ্ছে ওয়ারেন্টি। এই হলো দুইটা ডিফারেন্স, কন্ডিশন এন্ড ওয়ারেন্টির ভিতরে মেইন ডিফারেন্স।
পরীক্ষা অনেক সময় আসে কন্ডিশনের ওয়ারেন্টি ডিফারেন্স, ঠিক আছে, যেন আমরা মানে উদাহরণ সহ একটু বললাম। Whether a stipulation in a contract of sale is condition or warranty depends on each case on the construction of the contract. আপনার কোনটা আপনার কন্ডিশন কোনটা ওয়ারেন্টি এটা ডিপেন্ড করবে আপনি কোন জায়গায় কন্ট্রাক্ট করতেছেন। কন্ট্রাক্টের ধরন অনুযায়ী আপনার এটা এক ক্ষেত্রে এক কন্ট্রাক্টের ক্ষেত্রে এটা কন্ডিশন হচ্ছে, আবার অন্য ক্ষেত্রে এটা ওয়ারেন্টি হচ্ছে। স্টিপুলেশন মে বি কন্ডিশন কল্ড এ ওয়ারেন্টি ইন দ্য সেম টাইম। অনেক ইয়ে হয়ে গেছে। তারপর দেখেন এখানে আসতেছে when condition to be treated as a warranty, কখন আমরা কন্ডিশনকে ওয়ারেন্টি করতে পারি, ঠিক আছে। আমরা অনেক ক্ষেত্রে বা কন্ডিশন তো মেইন পারপাস অনেক সময় কি হয় ওয়ারেন্টি যে আকারে হতে পারে এটা বলতেছে এরকম কোশ্চেন একটা কোশ্চেন মার্ক তো where a contract of sale is subject to any condition to the fulfilled by the seller, যদি কোনো কন্ডিশন যেটা সেলার ফুলফিল করছে the buyer may waive the condition or elect the breach of the condition as a breach of warranty and not as a ground for relating the contract as repudiated. এটা হচ্ছে বায়ারের অপশন। বায়ার কি করছে এটা কন্ট্রাক্ট অফ সেলে মানে কন্ডিশন সেলারের কন্ডিশন ফুলফিল করছে, তো কিন্তু বায়ার মে ওয়েভ দ্য কন্ডিশন, বায়ার এটাকে ওয়েভ করে দিয়েছে কন্ডিশনটা যে না হলেও হবে, অসুবিধা নেই। আর elect to treat the breach of the condition as a breach of warranty and not as a ground for releasing the contract as repudiated. এবং সেক্ষেত্রে বায়ার যদি এই কন্ডিশনটা না আমার কোনো কন্ডিশন নাই, আমার এটা ওয়ারেন্টি হিসেবে থাকবে and not as a ground for releasing the contract is repudiated, এই ক্ষেত্রে বায়ার এটার কন্ট্রাক্ট বাতিল করবে না। হ্যাঁ, সেক্ষেত্রে এটা বায়ারের ইয়াতে দিয়ে দিচ্ছে। where a contract of sale is not severable, where a contract of sale is not severable and the buyer has accepted the goods or part thereof, the breach of any condition to be fulfilled by the seller can only be treated as a breach of warranty and not as a ground of rejecting the goods and treating the contract as repudiated unless there is a terms of the contract express or implied to the effect. এখানে বলা হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে ওই যে যেটা বলা হচ্ছে যে আপনার টার্মস এন্ড কন্ডিশনে নাই, এক্সপ্রেস অর ইমপ্লাইড দুইটাতে কোনো কন্ডিশনে এটা ছিল না। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা আপনার কন্ডিশনটা ওয়ারেন্টি হিসেবে হয়ে দিতে পারে। সেক্ষেত্রে আপনি কন্ট্রাক্ট চেঞ্জ করতে পারবেন না, আপনি ক্লেম করতে পারবেন, আপনি এটা চেঞ্জ করে দিতে পারবেন। where a contract of sale is not favorable and the buyer has accepted the goods, buyer এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে and part thereof, অথবা এটা কিছু অংশ তার অ্যাকসেপ্ট করে নিচ্ছে, the breach of any condition to be fulfilled by the seller, the breach of condition to be fulfilled by the seller can only be treated as a breach of warranty. এই ক্ষেত্রে শুধুমাত্র সেলারের যে কন্ডিশনটা যেটা সেটা ওয়ারেন্টি হিসাবে ব্রিচ হিসাবে কাউন্ট করা হবে, নট অ্যাজ এ গ্রাউন্ড ফর রিজেক্টিং দ্য গুডস। এই ক্ষেত্রে গুডসটা রিজেক্ট করা যাবে না and treating the contract as repudiated unless there is a terms of the contract implied or expressed to that effect. Nothing in this section shall affect the case of any condition or warranty fulfillment of which is executed by law by reason of impossibility of otherwise. একজনের ইম্পসিবিলিটির জন্য যদি হয়ে থাকে সেক্ষেত্রে ফাইন কন্ডিশন মানে কন্ডিশনটা ওয়ারেন্টি হিসেবে ট্রিটেড হতে পারে। আমরা এতটুকু পর্যন্ত দেখি। এতটুকু পর্যন্ত আর কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আমাদের দেশে সেল অফ গুড অ্যাক্ট কোন অ্যাক্টের আন্ডারে স্যার আমরা এখন এই সেলস অফ গুডস এর ইয়েটা হয় স্যার, নিয়মটা বা আইনটা হয়? সেল অফ গুডস অ্যাক্ট 1930 1930, আমি এটা দিয়ে দিছি কিন্তু আপনাদেরকে। সেল অফ গুডস অ্যাক্ট 1930 স্যার 1979 এ একটা অ্যাক্ট আছে স্যার, এটা কি আমরা ফলো করি? 1930টা মেন আর কি, তারপর ওটাগুলো অ্যামেন্ডমেন্ট। তাহলে অ্যামেন্ডমেন্টে যেটা আসছে স্যার এটা তো তাহলে মানে আমরা ফলো করবো বা করতেই অবশ্যই হয়? অবশ্যই মূল লাইনের পরে তো কত কি অ্যামেন্ডমেন্ট যা আছে সবগুলো আমরা ফলো করব, এগুলো আপডেট স্যার। থ্যাংক ইউ।
তাহলে আমরা ইনকর্পোরেশন অফ টার্মস কি আমরা বুঝলাম, তাই তো? কতভাবে ইনকর্পোরেশন টার্মস ইনকর্পোরেট করা যায়? স্যার দুই ভাবে, একটা হলো ইমপ্লয়েড টার্ম, Express term. Incorporation. চার ভাবে: চার অ্যাকচুয়াল ভাবে। নোটিশ, সিগনেচার, Actual প্রভিশন অফ signature, রিজনাল নোটিশ, হ্যাঁ, কোর্স অফ ডিলিং, ডিলিং। ঠিক আছে, এই চার ভাবে। তারপর হচ্ছে ইনকর্পোরেশন অফ টার্মস কয় প্রকার? দুই প্রকার: এক্সপ্রেস টার্ম, ইমপ্লয়েড টার্ম। তারপর আমরা বললাম সেল অফ গুডস অ্যাক্টের ক্ষেত্রে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে কন্ডিশন আর একটা ওয়ারেন্টি। কন্ডিশন কি, ওয়ারেন্টি কি? কন্ডিশনটা হলো স্যার মূল জিনিস, মূল ব্যাপার, আর এটার সাবসিকুয়েন্ট যে ব্যাপারগুলো আসবে সেগুলো স্যার ওয়ারেন্টি। মেইন পারপাস যেটা সেটা হচ্ছে কন্ডিশন, আর কোলেটারাল টু দ্য মেইন পারপাস, কোলেটারাল টু দ্য মেইন পারপাস, ঠিক আছে, সেটা হচ্ছে ওয়ারেন্টি। স্যার একটা সিঙ্গেল কন্ট্রাক্টে কি কন্ডিশন এবং ওয়ারেন্টি দুটো একসাথে থাকবে নাকি একটা হ্যাঁ, একটা একটা থাকবে। আপনি তো একটা যে একটা পারপাসে আপনার মেইন পারপাস আছে, সেটা তো কোলেটারাল পারপাস আর থাকতেই পারে। আচ্ছা স্যার, কন্ডিশন যেমন ইমপ্লয়েড টার্ম মানে তো আপনি মনে করেন এসি বাইরের কিনছেন, দিক থেকে থাকে নাকি ইয়ার দিক থেকে, সেলারের দিক থেকে থাকে? হ্যাঁ, আবার বুঝি নাই। স্যার কন্ডিশন বা ওয়ারেন্টি তো সেলারের দিক থেকে থাকে, আর কন্ডিশন জিনিসটা কি বাইরের দিক থেকে নাকি সবসময় সেলারের দিক থেকে থাকে? এই আপনার বায়ারের দিক থেকে, বায়ারের পারপাসটাই বড়, ঠিক আছে। জি স্যার। বায়ার কোন পারপাসে কিনতেছে? জি স্যার। আপনি এসি কিনতেছেন, এসি কোন পারপাসে কিনতেছেন? আপনার ঠান্ডা দিতে হবে, যথাযথ দিতে হবে, ইলেকট্রিসিটি বিল কম করতে হবে, এটা হলো মেইন কন্ডিশন, ঠিক আছে। এখন আপনার ইলেকট্রিসিটি সবই ঠিক আছে, কিন্তু আপনার এটা নয়েজ ক্রিয়েট করে। হ্যাঁ, দেখবেন যে এখনো মানে বিভিন্ন এসি আপনার হচ্ছে রেফ্রিজারেটরের অ্যাড দেয় নয়েজ ফ্রি, ঠিক আছে। এটা কিন্তু আসলে মেইন পারপাস না, এটা ওয়ারেন্টি। কিন্তু তার এই ওয়ারেন্টির ভিতরে সেই এমন একটা জিনিস পাবে, মানে সে তৈরি করছে যেটা এখন সেটা অন্যান্য তুলনায় একটু নয়েজ কম দেয়, এই জন্য সে এখন তার এটাকে কি করতেছে, এটাই সে মার্কেটিং করতেছে। স্যার আমরা একটা প্রোডাক্ট কিনলে যে আমরা কি বলতে পারি যে যে আপনি এত মাসের ভিতরে আসবেন তাহলে আপনার ওয়ারেন্টি জিনিসটা কার্যকর, তাহলে এই যে একটা মাসের যে ডেডলাইন বা টাইমলাইন দেয়, এটা তো কন্ডিশন না স্যার? হ্যাঁ, না, এটা কন্ডিশন, টাইমলাইনটা কন্ডিশন না। আসলে কন্ডিশন বলতে এখানে কন্ডিশন হচ্ছে আপনি যে কারণে আপনি জিনিসটা ক্রয় করতেছেন, এটা হলো এখানে কন্ডিশন। এই কন্ডিশন আপনার ওই টার্মস কন্ডিশন না। এটা স্যার আমরা একটা প্রোডাক্ট কিনলে যে ওয়ারেন্টি কার্ড দেয় স্যার, ওয়ারেন্টি কার্ডটাতে যে স্যার যে টার্ম গুলো থাকে, এগুলো কি স্যার তাহলে এই এক্সেস টার্ম এবং ইমপ্লয়েড টার্ম? সেটা কন্ডিশন না এখানে, সেগুলো তাহলে টার্মস অফ সেটা কি স্যার? টার্মস, সেগুলো হচ্ছে টার্মস। এখানে কন্ডিশন হচ্ছে আপনি যে কাজে আপনি কাজটা নিতেছেন মালটা, সেটা হলো কন্ডিশন। আমি উদাহরণ যেটা দিচ্ছি, দুটো উদাহরণ। একটা হচ্ছে আপনি যদি গাড়ির ক্ষেত্রে আপনি গাড়ি স্মুথলি চলতে হবে, ফুয়েল কনজাম্পশন সঠিক থাকতে হবে, এটা হলো আপনার মেইন কন্ডিশন। মেজর পারপাস, আপনার পারপাস গাড়ি কিনে যদি আপনি মনে করেন অডিটরি সব ঠিক আছে, আপনার লুকিং গ্লাস সব সুন্দর, কিন্তু গাড়ি চলে না, তাহলে আপনার কি হলো না, মেইন পারপাস ইয়ে হলো না, আপনি কন্ট্রাক্ট বাতিল করে দিতে পারেন, তাই গাড়ি ফেরত দিয়ে দিতে পারবেন। বুঝতে পারছি? জি স্যার। স্যার ইমপ্লয়েড টার্ম তো স্যার এখানে উল্লেখ থাকবে না। ইমপ্লয়েড টার্মস তো থাকবে না, ইমপ্লয়েড টার্মস তো অনেক কিছু থাকে। এই যে একটু আগে যেটা বলছেন আপনি, ওই যে ওয়ারেন্টি কার্ডের যে থাকে, এগুলো হচ্ছে টার্মস। এগুলো হলো এক্সপ্রেস টার্মস, ঠিক আছে, লিখিত আছে এখানে, এক্সপ্রেস এন্ড রাইটিং। ইমপ্লয়েড আর অন্য এইগুলো ওয়ারেন্টি ছাড়া, মানে যে ট্রান্স কন্ডিশন ছাড়া আদার্স কিছু থাকে, মানে যেগুলো লিখিত না বা অথবা আপনি কেনার সময় বলেনও নাই, সেগুলো হচ্ছে ইমপ্লয়েড টার্মস, সেগুলো ট্রান্সফার ক্ষেত্রে। থ্যাংক ইউ স্যার। স্যার কন্ডিশনের যে ক্ষেত্রে যদি কন্ডিশন যদি ফুলফিল না করে, তাহলে স্যার আমরা স্যার এই কন্ট্রাক্টটা বাতিল করতে পারি, কিন্তু ওয়ারেন্টি যদি ফুলফিল না করে তাহলে পারি না, না স্যার? পারেন না, সেক্ষেত্রে পারেন না। সেটার ক্ষেত্রে আপনি আপনার যেই কারণে আপনার ড্যামেজ হয়েছে, মানে ক্লেম করতে পারেন যে এইটার আপনার সমস্যা হচ্ছে, সেটা ফেরত দিতে পারেন। ড্যামেজ জন্য আপনি ক্লেম করতে পারেন, অথবা সেটাকে আপনার রিপ্লেস করে নিতে পারেন, ঠিক করে নিতে পারেন। এটা আপনার কাছে আপনার ইয়ে আছে, মানে পাওয়ার আছে, সেটা করতে পারবেন। কিন্তু টার্মস আর কন্ডিশন, হ্যাঁ স্যার টার্মস এবং কন্ডিশনের পার্থক্যটা কোথায় স্যার? এই ক্ষেত্রে টার্মস এর কন্ডিশন আর এই কন্ডিশন, আপনার ইংলিশের আসলে একটা ওয়ার্ডে বিভিন্ন রকমের অর্থ থাকে।
এই ক্ষেত্রে কন্ডিশন যেটা, এই ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে আপনি যেটা চাচ্ছেন সেটা পাইছেন কিনা, যে পারপাসটা সত্যি কাজ করছেন, এটা হলো কন্ডিশন। আর টার্মস হচ্ছে আপনি কোন কোন রেফারেন্সে কি কি হবে, এইটা হলে এটা হবে, সেটা হলো টার্মস। বুঝতে পারছি? আর গাড়ির ক্ষেত্রে তাহলে তো টার্মস কি হবে স্যার? গাড়িতে টার্মস তো অনেক কিছু, আপনার যেটা লিখিত থাকে সবগুলো টার্মস। টার্মস তো রিটেন থাকবে অথবা আপনার সাথে ইমপ্লাইড থাকবে, ঠিক আছে, সেটা হলো টার্মস। আর এখানে হলো গাড়ির কন্ডিশনটা হচ্ছে সেলে গুডস অ্যাক্ট অনুযায়ী, সেই কন্ডিশনটা হচ্ছে কি আপনার গাড়িটা আপনার চলতে হবে, আপনার ফুয়েল কনজাম্পশন সঠিক দিতে হবে। ক্লিয়ার? স্যার ইমপ্লয়েড টার্ম উল্লেখ থাকবে না স্যার, যদি স্যার বায়ার কোনো কারণে রিফিউজ করে কোনো হ্যাঁ। ইমপ্লয়েড টার্ম, সেক্ষেত্রে স্যার সেলারের কি করার আছে, মানে বায়ারের কি করার আছে স্যার? কিছু করার নাই। সেটার জন্য আমরা আপনার বিভিন্ন কোড আছে, ওই কোড অনুযায়ী ওখানে যদি আইনের মাধ্যমে আপনার ওখানে ডিসিশন হয় কিছু নিতে পারে, তাহলে নিতে পারবে, নতুবা কোনো কিছু করার নেই। আপনি তো ওরাল ওরাল বারবাল বারবালি, ঠিক আছে, এগুলা মানে আমরা আইনে বলা আছে এগুলো বারবালি হবে, কিন্তু আসলে বারবাল হলে সেটা আপনি জাস্টিফিকেশন করা যায় না। আপনি তো বলছেন যে কন্ডিশনটা বাইরের দিক থেকে, বাট স্যার কন্ডিশন তো সেলারের দিক থেকেও থাকে আর কি। যেমন একটা কমন এক্সাম্পল হিসেবে যদি বলতে চাই, যেমন কোন একটা ইলেকট্রিক মানে যন্ত্রের ক্ষেত্রে যখন তারা ওয়ারেন্টি দেয়, তখন তারা এটা বলে দেয় যে যদি প্রোডাক্ট যদি ডিফেক্ট হয়, মানে কোনো সমস্যা হয়, তখন তারা ওয়ারেন্টি দিবে। বাট প্রোডাক্টটা যদি আপনার ইয়াতে যদি নষ্ট হয়, যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে শর্ট সার্কিট, সেক্ষেত্রে ওয়ারেন্টি কার্যকর হয় না। এটাও তো স্যার একটা কন্ডিশন হতে পারে সেলার। এই কন্ডিশন ওই কন্ডিশন এক না, আমি বারবার আপনাকে বুঝাইতে পারিনি। ওটা কন্ডিশন না, ওটা টার্ম। ওটা টার্ম। এই কন্ডিশন মানে ওই কন্ডিশন এক না, আমি বললাম যে এখানে কন্ডিশন মানে হচ্ছে অবস্থা, আর ওই কন্ডিশন মানে শর্ত। বুঝছেন, দুই জিনিস। আপনি ইন্টারেস্ট তো সুদ, ঠিক আছে, আবার ইন্টারেস্ট হলো স্বার্থ, পার্সোনাল ইন্টারেস্ট, আমার পার্সোনাল স্বার্থ এখানে, মানে দুই জিনিস, ঠিক আছে। একই অর্থে ইংলিশের একই ওয়ার্ডের বেশ কয়েকটা মানে বাংলা রেফারেন্স ইউজ করে। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, নেক্সট আর কোন কোশ্চেন আছে? রুট অফ কন্ট্যাক্ট। হ্যাঁ, কন্ডিশন হলো স্যার রুট অফ কন্ট্যাক্ট, মানে কন্ট্যাক্টের মূল ব্যাপারটাই হলো স্যার কন্ডিশন। কন্ডিশন আপনার মেইন পারপাস। জি স্যার। জি স্যার। আপনারা এই যে একটা দাগ দেখতেছেন, এটা কিভাবে করে, কে করে এগুলা? এই যে এখানে একটা দাগ মারলো, আমি কিন্তু এই ক্ষেত্রে আমি খুব এক্সপার্ট না, কিভাবে করে এটা, আবার এটা রিমুভ করবো কিভাবে? অ্যানোড থেকে মনে দেয় না, মানে এগুলো করবেন না। ঠিক আছে, আপনারা একটু ইয়ে করেন, আমি 2 মিনিটে বিরতি নিচ্ছি। পার্সোনাল কথা বলতে পারেন নিজেরা পারস্পরিক। স্যার ক্লাস কি শেষ? না, ক্লাস শেষ না, আর ব্রেক নিছি, বিরতি, 2 মিনিটের বিরতি। হ্যালো জয় ভাই। হ্যালো। জি ভাই বলেন। আচ্ছা, ওই যে স্যারের দুইটা আপনার ওয়ার্ড ফাইল দেওয়ার কথা ছিল, একটা হচ্ছে কি আপনার ওই ওয়ার্ড ফাইল ফেসবুক গ্রুপে আপলোড করে দিছি। দুইটাই? জি, কেন চেক করে নেবেন। ওটা তো জয় ঢাকা ফিরছেন? ভাই ঢাকা ফিরেছি গত মাসের 13 তারিখে, আছি এখন পর্যন্ত। আগে আচ্ছা জায়গাতে স্যার, ক্লাস শুরু হওয়ার আগে এক্সামের ব্যাপারে কি বলছিল? আমি আসলে শুনতে পাই নাই, আমি জয়েন হচ্ছে একটু লেটে। আব্দুর রব ভাই, আমি একটু লিভ নিচ্ছি, হ্যাঁ আমি আসতেছি। আচ্ছা আচ্ছা, জি অবশ্যই। আচ্ছা, আমাদের কি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে? হ্যালো। এক্সামের ব্যাপারে স্যার বলেন, একটা বড় একজন বলছিল আর কি, উনি নাকি কথা বলছে সেপ্টেম্বরের মাঝামাঝি হতে পারে, এটাই বলছে। আচ্ছা, একটা বিষয় একটু সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আসতে পারে, হয়তো খুললেই আমাদের এক্সামের ব্যাপারে ইয়ে করবে। এখনো শিওর নেই, আজকে নাকি সম্ভবত শুনলাম এটা নাকি আরো টাইম বাড়ানো হবে সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে শিক্ষা প্রতিষ্ঠান খুললে এরা পরীক্ষা নিবে, কারণ এখানে সেশন জট হয়ে যাচ্ছে, যার জন্য এরা লেট করবে না।
আচ্ছা ভাই, অনেকগুলো লেখকের বই দেখতেছি, এখন কোনটা ইয়া হয়? একটা যদি আমি বেস্ট ধরে আগাই তাহলে একটু হেল্প করেন তো ভাই। এটা আমি আসলে নতুন পরীক্ষা দিন নেই, কিন্তু দেখে যা মনে হলো আর কি, আমার পার্সোনাল মতামত, যেটা আপনি বুঝতে পারেন, আপনার কাছে সোজা লাগে না, কিন্তু সেটাই দেখেন। অনেকগুলো বই তো অনেকগুলো, যেমন ওই যে আপনার নবোদয়ের বই দেখতেছি এক ধরনের জিনিসপত্র, আবার মনোহর স্যারের বই দেখলাম, মানে ওনাদের লেকচার শেষে এক ধরনের, আমাদের হেলাল স্যার দিচ্ছে আর একটা, মানে অন্যান্য দেখতেছি বিষয়টা। ভাই আমার কাছে কিছু স্লাইড আছে। হ্যালো, হ্যাঁ বলেন। আমার কাছে কিছু স্লাইড আছে, ওইটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি টিচার আমাদেরকে প্রোভাইড করছে আর কি। ওইটা কন্ট্রাক্ট একটা পুরোটাই একদম খুব ভালোভাবে দেওয়া এবং এক্সাম্পল সহ। চাইলে আপনারা চাইলে আমি স্লাইড গুলা গ্রুপে আপলোড দেব। অবশ্যই দিবেন। ওটা কোন স্যারের ওটা? এটা আপনি চিনবেন না, ওইটা আমাদের একটা স্যারের, উনি কানাডাতে থাকে। তাহলে তো ভালো হয়, আপনি মানে স্লাইড নাম্বার দিয়ে একটু করেন না, আমরা একটু ইয়া হয়, আমরা তো দ্বিধাগ্রস্ত হয়ে আছি এতগুলো জিনিস। হ্যাঁ আমি দিব, আমি কিছু নোটও করছি, বুঝতে পারছেন? ভয়েড কন্ট্রাক্ট, ভয়েডেবল কন্ট্রাক্ট, এক্সাম্পল সহ কিছু নোটও করছি, ওগুলো দিব। ভালো হয়, কারণ হচ্ছে এতগুলো রিসোর্স হয়ে গেছে, এখন আমরা বেস ধরতে পারতেছি না কোনটা বেস ধরবো। এথিক্সের আবার সিলেবাসটাও অনেক বেশি ভাস্ট। হ্যাঁ, সিলেবাসটাও বোঝা যাচ্ছে না, একটা ব্যাখ্যা করে। আর কন্ট্রাক্ট একটা অনেক বড়, একটা লেন্থি একটা চ্যাপ্টার। আচ্ছা ভাইয়া, হ্যালো। হ্যাঁ বলেন। ভাই গ্রুপ বলতে এটা কোন গ্রুপের মধ্যে স্লাইডগুলো অ্যাটাচ করা হয়? এই ফেসবুক গ্রুপ আছে তো এখানে, দেখেন নাই? মানে ফেসবুকে তো কয়েকটা গ্রুপ আছে, মানে কোন গ্রুপটা একটু বলবেন এক্সাক্ট নাম কোনটা? চ্যাটে দেওয়া আছে। হ্যাঁ সাইটে দেওয়া আছে আপনার ICMAB-BLNS 2020। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আপনাদের দুটি শেষ করতেছি, শুরু করতেছি। আপনাদের কোনো কমিউনিকেশন শেষ হয়েছে নাকি? শেষ স্যার। দেন আমরা এখানে একটা পয়েন্ট দেখেন, হাউ টু ডিটারমিন দ্য স্ট্যাটাস অফ কন্ট্রাকচুয়াল টার্মস। হাউ টু ডিটারমিন দ্য স্ট্যাটাস অফ কন্ট্রাকচুয়াল টার্মস। কন্ট্রাকচুয়াল টার্মস গুলা যে স্ট্যাটাস, সেটা আমরা কিভাবে নির্ণয় করব? হাউ টু ডিটারমিন দ্য স্ট্যাটাস অফ কন্ট্রাকচুয়াল টার্মস। It's not always clear whether a term is a condition or a warranty. ঠিক আছে, তবে আমরা যেটা আলোচনা করছিলাম যেটা ওয়ারেন্টি কন্ডিশন, সেক্ষেত্রে আমরা তো বলতে পারতেছি না, অনেক ক্ষেত্রে ক্লিয়ার না যে আসলে আমার কন্ডিশন কি, এটার ওয়ারেন্টি। ঠিক আছে, in such cases unclassified terms are known as innuminate. Innuminate terms is one which treats a medial ground between a condition and warranty. ঠিক আছে, এখন কন্ট্রাকচুয়াল টার্মস আমরা অনেক ক্ষেত্রে এই সিচুয়েশনটা ক্রিয়েট হয় যে আমি এটা যেমন গাড়ির ক্ষেত্রে বললাম, এসির ক্ষেত্রে বললাম, এক্ষেত্রে আমার জানা আছে এটা কন্ডিশন আর সাপোর্টিং যেগুলো সেগুলো ওয়ারেন্টি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে যেগুলা এইভাবে কন্ডিশন এবং ওয়ারেন্টি ক্লাসিফাই করা যায় না, তখন একে বলা হচ্ছে ইনুমাইনেট। ইনুমাইনেট মানে হচ্ছে যেটা হচ্ছে মিডল গ্রাউন্ড বিটুইন কন্ডিশন এন্ড ওয়ারেন্টি। The result of such a term is that the courts will classify the terms upon breach of it. এক্ষেত্রে কোর্ট আপনাকে ওই যে কোয়াজি কন্ট্রাক্টের মতো, কোর্ট আপনাকে বলে দিবে যে আসলে এটা কি ব্রিচ করেছেন, এটা কি আসলে কি হবে, এটা কি অ্যাকচুয়াল এটা আপনার ইয়ে হয়ে যাবে, কন্ট্রাক্টটা কি বাতিল হয়ে যাবে, নাকি শুধুমাত্র আপনার এটা ক্লেমটা আপনার ড্যামেজ দিলে হবে অথবা রিপ্লেস করে দিলেই হবে, সেই জিনিসটা কোর্ট ডিটারমিন করবে। তখন ইনুমাইনেটের ক্ষেত্রে ইনুমাইনেট মিনস হচ্ছে দ্য মিডল গ্রাউন্ড বিটুইন এ কন্ডিশন এন্ড ওয়ারেন্টি। The question the court asks is এক্ষেত্রে কি বলা হচ্ছে, কোর্ট আপনাকে কি কোশ্চেন করতে পারে, উইল দ্য ব্রিজ ডিপ্রাইভ দ্য ইনোসেন্ট পার্টি অফ দ্য সাবস্টেন্সিয়াল পার্ট অফ দ্য বার্গেইন। ঠিক আছে, যে কোর্ট এরকম ডিসিশনটা যখন কোর্ট ডিসিশন দিবে সেক্ষেত্রে কোর্ট এই কোশ্চেনগুলো করতে পারে।
উইল দ্য ব্রিচ ডিপ্রাইভ দ্য ইনোসেন্ট পার্টি, ইনোসেন্ট পার্টি বলতে হচ্ছে এখানকে বাইরকে বোঝানো হচ্ছে, অফ দ্য সাবস্টেন্সিয়াল পার্ট অফ দেয়ার বার্গেন, TPS, the term is likely to be a condition, ঠিক আছে? If no, the term is likely to be a warranty. ইনুমাইন্ডিং এটা একটা মাঝামাঝি অবস্থা থাকে, যখন কোর্টের কাছে যাবে কোর্ট কোশ্চেন করবে যে উইল দি ব্রিচ ডিপ্রাইভ দ্য ইনোসেন্ট পার্টি অফ এ সাবস্টেন্সিয়াল পার্ট অফ দেয়ার বার্গেন, যদি এটা ইয়েস হয় the term is likely to be a condition, if no, the term is likely to be a warranty, ঠিক আছে? তাহলে ইনুমাইন্ডিংটা আপনার কন্ডিশনও যাইতে পারে, আবার ওয়ারেন্টি হতে পারে, ইট ডিপেন্ডস আপন দা ডিসিশন অফ কোর্ট, ঠিক আছে? তাহলে আমরা তিনটা জিনিস জানলাম, একটা হচ্ছে ওয়ারেন্টি, কন্ডিশন, দেন ইনুমাইনেট। আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস, the principle of freedom of contract assume that both parties are able to negotiate freely the terms of a contract, but in practice this is often not possible, ঠিক আছে? The principle of freedom of contract, কন্ট্রাক্টের যে স্বাধীনতা যেটা দেওয়া হয়, মূল এটা ধরে নেওয়া হয় that both parties are able to negotiate freely the terms of the contract, but in practice this is often not possible, কিন্তু আসলে বাস্তবতা তা না। এটা ডিপেন্ড করে তার বার্গেনিং পাওয়ার, যেই পার্টির বার্গেনিং পাওয়ার বেশি। আপনি মনে করেন যে একজন এক্সপোর্ট ইম্পোর্টারের ক্ষেত্রে একজন এক্সপোর্টার, তার কাছে শুধু গুডস আছে, এই গুডস সারা বাংলাদেশে সবার কাছে যাইতে হয়, সেই ক্ষেত্রে কি হবে? তার বার্গেনিং পাওয়ার বেশি, সে ফ্রিলি তার সাথে নেগোশিয়েট যারা ইম্পোর্টার তারা করতে পারবেন। ঠিক অল্টারনেট হতে পারে, সব এক্সপোর্টার ছোট ছোট মার্জিনাল আপনার হচ্ছে যারা কৃষক, হ্যাঁ মার্জিনাল ম্যান যারা, তাদের কাছ থেকে একজন লোক সব মাল কিনে, সেই ক্ষেত্রে তার ফ্রিলি হয় না। এরকম মানে বাস্তব ক্ষেত্রে এরকম ফ্রি ইকোনমি আমরা বলি, আসলে ফ্রি ইকোনমি অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। স্ট্রঙ্গার পার্টি মে অ্যাবুজ হিজ পজিশন ইন ভেরিয়াস ওয়েজ, ঠিক আছে? যিনি যে পার্টির খুব ভালো পজিশন আছে, শক্ত পজিশনে, সে বিভিন্ন ওয়েতে সে এগুলা মানে অপেক্ষা করে চলে, অথবা এগুলা সে মানে না। If he imposes harsh terms, such as an extortionate rate of interest or a harass penalty clause, in particular he may include exemption clause in the contract which attempts to limit or totally exclude his liability, ঠিক আছে? কিছু আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস আছে, আপনারা টার্মস নিয়ে কথা বলতেছিলেন, আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস আমরা যদিও বলি যে আসলে ফ্রিলি নেগোশিয়েট করা যায় কন্ট্রাক্টের আগে, কিন্তু আসলে বাস্তবের পক্ষে তা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রেও এটা ডিপেন্ড করে যার স্ট্রঙ্গার পার্টি তার কি করে, সে তার পজিশনটাই শক্ত রাখে, ঠিক আছে? এবং সেই জন্য সে এমন কিছু টার্মস কন্ডিশন দিয়ে দেয়, আপনি অটোমেটিক্যালি আপনি এখানে ওই ক্ষেত্রে আপনি বার্ডেনে পড়ে যান। এই ক্ষেত্রে সে যদি এরকম কোনো খুব একটি মানে যেগুলো ক্ষতিকর অথবা কোনো খারাপ কোনো পেনাল্টি ক্লজ যদি সেখানে ঢুকে দেয়, সেগুলোকে বলা হচ্ছে আনফেয়ার কন্ট্রাক্ট। ইন পার্টিকুলার উই মে ইনক্লুড এক্সেম্পশন ক্লজ ইন দ্য কন্ট্রাক্ট হুইচ অ্যাটেম্পটস টু লিমিট অর টোটালি এক্সক্লুড হিজ লায়াবিলিটি। তাহলে এই ক্ষেত্রে আমরা এইগুলাকে আমরা এক্সেম্পশন ক্লজ হিসাবে ইনক্লুড করতে পারি, যদি এটা এরকম হয় সম্পূর্ণ তাকে লায়াবিলিটি করা হয়। তাহলে এটা এই যে আপনার এক্সক্লুড করবে অথবা যদি আপনি এক্সেম্পশন ক্লজ দিবে, এগুলো কে দিবে? এগুলো তো আপনি কোর্টের কাছে গেলে আপনি যখন পারবেন না, তখন কোর্ট হয়তো বা আপনাকে এই আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস এর উপর ধরে যে না হ্যাঁ আপনি সেল অফ গুডস অ্যাক্ট অনুযায়ী আপনি এই টার্মস দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনি এটা আনফেয়ার দিয়েছেন, সেই জন্য আপনার এটা বাতিল বলে গণ্য হবে, ঠিক আছে? এরকম করতে হলে কোর্ট করতে হবে, আমি আর আপনি যিনি কন্ট্রাক্ট করতে তারা সেক্ষেত্রে কিন্তু হচ্ছে। The following notes deal with 4 topics to do with unfair terms. The institute of the courts to exemption clause, ঠিক আছে? এই দেখেন আপনার ওই যে বলছি, তাহলে এই আনফেয়ার টার্মস এর ক্ষেত্রে 4টা টপিকস এখানে কাজ করবে। যে institute of the court to exemption clause, exemption clause এর প্রতি কোর্টের কি আচরণ, কোর্ট কি চিন্তা করতেছে সেটা, সেই ক্ষেত্রে আবার আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস অ্যাক্ট আছে একটা 1977 which impose statutory control over exemption clause, সেই ক্ষেত্রে আবার এই কন্ট্রাক্ট আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস অ্যাক্ট অনুযায়ী আপনি যদি কোনো মামলা করেন অথবা তার সাথে আপনার রিমিডি চান, সেই ক্ষেত্রে আপনার হইতে পারে আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস অ্যাক্ট 1977। সাম আদার অ্যাক্ট কন্ট্রোলিং আনফেয়ার টার্মস, আরো কিছু মানে বিভিন্ন অ্যাক্ট আছে যেগুলো আনফেয়ার টার্মস গুলোকে কন্ট্রোল করে। The unfair terms in consumer
কন্ট্রাক্ট রেগুলেশন 1999, আনফেয়ার টার্মস ইন কনজিউমার কন্ট্রাক্ট রেগুলেশন আছে 1999 এ। 1999 সালে যে কন্ট্রাক্ট রেগুলেশন কনজিউমার কন্ট্রাক্ট রেগুলেশন আছে সেই অনুযায়ী আনফেয়ার টার্মসগুলোকে আপনি কন্ট্রোল করা যেতে পারে। এই হলো আনফেয়ার টার্মস কন্ট্রাক্ট যখন কেউ দেয় সেগুলো থেকে আপনার পরিত্রাণ হতে হলে সেইগুলোকে থেকে বাঁচার জন্য অথবা এর জন্য আপনার এই 4টা ওয়ের উপর ডিপেন্ড করে। সেটা হচ্ছে একটা রেজিস্ট্রি অফ দ্য কোর্টস টু এক্সাম্পশন ক্লজ, আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস অ্যাক্ট 1977, অথবা অন্যান্য আরো কোনো যে অ্যাক্টগুলো আছে যেগুলো আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস কন্ট্রোল করে, আনফেয়ার টার্মস ইন কনজিউমার কন্ট্রাক্ট রেগুলেশন 1999. The first two of those deal with exemption clause, which are probably the best known of unfair terms. The last two include wider varieties of contractual terms. নিচে যে দুইটা এটা অনেক মানে বৃহৎ আকারের, অর্থাৎ আগের যে দুইটা সেটাই হচ্ছে প্রবাবলি বেস্ট নোন অফ আনফেয়ার টার্মস। এই দুইটাই প্রথম দুইটাই হচ্ছে মেইন আনফেয়ার টার্মস মানে কন্ট্রোল করার জন্য। পরবর্তী দুইটা এটা আসলে এদিকে যাইতে হলে অনেক ভ্যারাইটি আপনার ইয়ে করতে হয়, রুলস রেগুলেশন ইমপ্লাই করতে হয়। তারপর বলা হচ্ছে পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট। একটা কন্ট্রাক্টের পারফরমেন্স, যে আপনি যে কন্ট্রাক্ট করলেন সেই কন্ট্রাক্টের পারফরমেন্স এটা কি হয়েছে, যথাযথ হয়েছে কিনা সেটা আপনি কিভাবে আপনি ডিটারমিন করেন। This is by far the most common way of discharging a contract. Since most contracts are made with the intention of performance and are in fact performed. As a general rule, each party must perform precisely what he bargained to do. Anything easy will be breached. মানে আপনি পারফরমেন্স বলতে এখানে এই পারফরমেন্স বলতে হচ্ছে কি, আপনি যে কন্ট্রাক্টটা করছেন সেই কন্ট্রাক্টটা যথাযথ বাস্তবায়নটা। এখানে পারফরমেন্স বলতে আমার পারফরমেন্স না, পারফরমেন্স অফ কন্ট্রাক্টের পারফরমেন্স, কন্ট্রাক্টটা কিভাবে বাস্তবায়ন হয়েছে। কন্ট্রাক্টটা আপনার যথাযথভাবে যদি আপনার ইমপ্লিমেন্টেশন হয় তাহলে পারফরমেন্স এটা ভালো, কন্ট্রাক্ট বাতিল হয়ে যেতে পারে তাহলে পারফরমেন্স খারাপ। এই যে জিনিসটা পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট, দিস ইজ বাই ফার দ্য মোস্ট কমন ওয়ে অফ ডিসচার্জিং এ কন্ট্রাক্ট। এই পারফরমেন্স কন্ট্রাক্টটা ডিসচার্জ আগের যে কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্টটা বাতি মানে শেষ হয়ে যাওয়ার একটা পন্থা। Since most contracts are made with the intention of performance, ডিসচার্জ হওয়ার মূল উদ্দেশ্য থাকে সবসময় পারফরমেন্স, ইন্টেনশন অফ পারফরমেন্স বলতে কন্ট্রাক্টটা ইমপ্লিমেন্টেশন হওয়া, and are in fact perform এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা পারফর্ম হয়। As a general rule, each party must perform precisely what he bargained to do. প্রতি পার্টি সেটা পারফর্ম করবে precisely what he bargained to do. Anything easy will be breached, অথবা অন্য ক্ষেত্রে এটা সহজে এটা পারফরমেন্স কন্ট্রাক্টটা ব্রিচ হয়ে যেতে পারে। Performance often takes the form of payment of money. Performance often takes the form of payment of money. It is then the duty of debtor to seek out the creditor at a reasonable time of day and offer the correct money in legal tender without any necessity for the creditor to give change. It is the duty of the seller to deliver the goods. It is the duty of the seller. Seller's দায়িত্ব হচ্ছে গুডস ডেলিভারি দেওয়া, and of the buyer to accept, এবং বাইরের কাজ হচ্ছে সে গ্রহণ করে নেওয়া, and pay for them, এবং এটার জন্য সে পরিশোধ করে দেওয়া in accordance with the terms of the contract of sale. সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট। তারপর হচ্ছে রিজনস ফর নন পারফরমেন্স। নন পারফরমেন্সের কি কারণে এটা নন পারফরমেন্স হয়ে যায়, অর্থাৎ আপনি যেই কারণে আপনি সেল মানে গুড সেল করছে সেলটা গ্রহণ করে নাই, অথবা সেলটা সে দেয় নাই, অথবা পেমেন্ট করে নাই, হ্যাঁ সেটা হচ্ছে নন পারফরমেন্স হয়ে যায়। ঠিক আছে। আবার অথবা আপনি যে কন্ডিশনে কাজ করতে বলছে কন্ডিশনটা ফিল আপ মানে ট্রান্সফার ফিল আপ করে নেই, সেটা নন পারফরমেন্স হয়ে যেতে পারে। ভ্যালিড রিজন, various valid reasons can be used by a party to justify non-performance of his or her own obligation. A new agreement may have been made which replaces the existing one. Non-performance কখন হয়, এটা আপনার অনেক সময় পরীক্ষা আসে। Reasons for non-performance, non-performance এর রিজন গুলা কি? A new agreement may have been made which replaces the existing one. আগে যে এক্সিস্টিং আছে সেটাকে রিপ্লেস করে দিয়েছে, আপনি নতুন আরেকটা কন্ট্রাক্ট করছেন, হ্যাঁ আগে কন্ট্রাক্টটা রিপ্লেস হয়ে ওই কন্ট্রাক্টে ঢুকে গেছে। Frustration of the existing agreement, সেটা frustration ক্রিয়েট হয়েছে may occur because some of the outside event for which neither party is responsible. মানে অন্য কোন পার্টি এখানে রেসপন্সিবল না, কিন্তু এটা আউটসাইড কোন একটা ইভেন্টের জন্য ফ্রাস্ট্রেশন হচ্ছে, which makes nonsense of the existing contract, যেটার জন্য আমাদের এক্সিস্টিং কন্ট্রাক্টটা কোনো মানে কোনো ভ্যালিডিটি রইল না। যেমন মনে করেন যে আমাদের
বলা ছিল যে এই বছর এই কন্ট্রাক্ট ওইভাবে তৈরি করা হয়েছিল যে ওল্ড সিলেবাস 2020 সালের ভিতরে শেষ হয়ে যাবে। তাদের এপ্রিল আগস্ট মানে বছরিক 3টা পরীক্ষা নেবে, আপনাদের 2টা না তাদের 3টা নেবে, কিন্তু এক্সটার্নাল ইভেন্ট এই যে এই কারণে এখন পর্যন্ত পরীক্ষা নিতে পারে না। আপনি এখন আদৌ কি 3টা নিতে পারবে কিনা, যদি না নিতে পারে 2020 সালের পরে 2021 সাল পর্যন্ত তাদের হয়তো সময় দিতে হতে পারে। এই যে জিনিসটা, তাহলে এটা কি হচ্ছে ফ্রাস্ট্রেশন থেকে এটা চলে হচ্ছে, তাহলে এটা আমরা পারফরমেন্স হয় নাই, নন পারফরমেন্স। Serious breach of the other party may sometimes may be valid reason for the injured party to refuse to perform his or her own obligation. আপনার যে দুইটা পার্টির যে কন্ট্রাক্ট, একটা পার্টি এমন সিরিয়াস কোনো ব্রিচ করে ফেলছে যার ধরুন অন্য আরেকটা পার্টি সে অবশ্যই তখন এই কন্ট্রাক্টটা বাতিল করতে সে বাধ্য হয়েছে। এই সেই কারণে আমরা বলা হচ্ছে যে পারফরমেন্স হয় না, নন পারফরমেন্সের কারণগুলো এই 3টা ভ্যালিড মূল কারণ এখানে দেওয়া আছে। তাহলে আমরা এতটুকু পর্যন্ত থাকি। নেক্সট আমরা পড়বো ব্রিচ অফ কন্ট্রাক্ট, কন্ট্রাক্টে কি কি ব্রিচ হতে পারে, খুব বেশি আর নাই। তাহলে ডিসচার্জ অফ নন মনিটারি লিমিটেশন অফ অ্যাকশন, এইগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব এবং আমরা সামনে থেকে আমরা ইয়ে করব মূল অ্যাক্ট যেটা, সেটাও আমরা 2-3টা ক্লাস, আরো 2-3টা ক্লাস নিব আমি এই চ্যাপ্টারের উপর। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার আমার একটা স্যার কালকে একজন করে বলবেন আর অন্যরা মিউট করে রাখবেন। মেইল আসছে, কালকে কি আমাদের ক্লাস আছে স্যার? হ্যাঁ কালকে ক্লাস আছে। তাহলে কয়টা মেইল আছে? 3টাই না? 3টাই স্যার। হ্যাঁ শুক্রবার শনিবার 2টা ক্লাস আমি চেষ্টা করবো দিতে, এরপরে অন্য ক্লাসগুলা যদি আমাকে 6টার পরে কোনো টাইম দেয় তাহলে আমি নিব। ওকে স্যার। আচ্ছা স্যার, এখানে যে আমাদের অ্যাক্ট গুলো আছে, এগুলো কি আমাদের কোশ্চেন অ্যানসারে অ্যাক্ট গুলো মানে উল্লেখ করতেই হবে, নাকি যদি আমরা ভুলে যাই বা না দিতে পারি তাহলে এটার উপরে কি নাম্বার? যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে অবশ্যই একটা উল্লেখ করবেন, এবং সেকশনও যদি আপনি উল্লেখ করতে পারেন তাহলে উল্লেখ করবেন। আর যখন আপনি ভুলে যাবেন বা আপনি যদি মানে কনফিউজ হন যে ভুল কখনো দিবেন না, ভুল দিলে হয়তো এই ক্ষেত্রে আপনার নাম্বার হয়তো বা মানে আপনার প্রতি যেভাবে যেটার জন্য আপনি ভালো নাম্বার জন্য দিচ্ছেন বরং আরো খারাপ হবে। ঠিক আছে, আপনি যথাযথভাবে যখন দিতে পারবেন তখন ওইটা দিবেন। এক্সাম্পল কি দিতে হবে? এক্সাম্পল তো আপনি দিতে পারেন তো ভালো, আপনার ডিপেন্ড করবে। আমি এই ক্লাসগুলো আমার যে ফিজিক্যাল ক্লাসগুলো আপনারা করছেন কিনা জানি না, আমি প্রথমেই বলছিলাম মনে হয় এই ক্লাস না আগের সেশন জানি না, আমি প্রথমেই বলছি আপনি কোশ্চেন আনসার করবেন হচ্ছে আপনার টাইম বেস। কোশ্চেন হচ্ছে টাইম বেস, আপনি 100% আনসার করার জন্য যেইভাবে লেখা উচিত আপনি সেইভাবে আনসার করবেন। আপনার সময় আছে, আপনার নাম্বার হচ্ছে কোশ্চেন থেকে 5 নাম্বার, আপনার সময় 5 নাম্বারের জন্য আপনি 5 পৃষ্ঠা লিখে লাভ নাই। আপনার কোশ্চেন কিন্তু 5 পৃষ্ঠা বলছে ডেসক্রাইব, আপনি ডেসক্রাইব করেন। আপনি ডেসক্রাইব বলতে ডেসক্রাইব কত প্রকারের ডেসক্রাইব হতে পারে, আপনি 5 নাম্বারের জন্য আপনার 5 পৃষ্ঠা লেখা দরকার নেই, আপনি 5 নাম্বারের জন্য ডেসক্রাইব করেন 1 পৃষ্ঠার ভিতরে শেষ করেন। ঠিক আছে, আপনি উদাহরণ দিবেন কি দিবেন না সেটা ডিপেন্ড করবে আপনার কোশ্চেনের মার্কসের উপর, আপনার সময়ের উপর। ক্লিয়ার? জি স্যার। নেক্সট আর কোন কোশ্চেন আছে? স্যার হ্যাঁ ঠিক কোশ্চেন না, মানে আমরা যারা জব করি তারা তো আসলে ওই রবি সোমবার মঙ্গলবার ওই 5 দিনে তো স্যার আমরা 3টায় ক্লাসটা ঠিক করতে পারি না, জয়েন করতে পারি না। আমরা 3টা নিচ্ছি না তো এখন, আমি বললাম যে আমি 6টা নিব, 6টা যদি দেয় তখন নিব, কিন্তু ওরা তো দিতে পারতেছে না, আমি ক্লাস নিতে পারছি। ও আচ্ছা, কিন্তু শনিবার আমি নিব, শনিবার যেহেতু আমি ফ্রি আছি, আর যেহেতু সপ্তাহে আমার 5টা ক্লাস নেওয়ার কথা, যে অ্যাটলিস্ট আমার 2টা না নিতে পারি তাহলে তো হবে না। ক্লাস হবে কি মাস পর্যন্ত? ক্লাস তো ওটা তো বাইন্ডিং এই মাসেই শেষ করে দিতে, এবং আমাকে যেহেতু পরে ক্লাস দিচ্ছে আমাকে বলছে যে আপনার এপ্রিলের 1st উইক পর্যন্ত আপনি ক্লাস হবে, আগস্টের 1st উইক পর্যন্ত। 18টা করে ক্লাস হবে না স্যার প্রতি সাবজেক্ট? 18টা মেন না, হ্যাঁ 18টা। এখন হচ্ছে আমার আছে 13টা ক্লাস। তার মানে অগাস্টের 1st উইকের মধ্যে শেষ হয়ে যাবে স্যার। স্যার হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ আর কেউ বলতে পারেন, কোশ্চেন আছে থাকলে বলতে পারেন, অথবা ডিসকাস জানা বা ডিসকাস করতে পারেন, অসুবিধা নেই।
স্যার ফ্রাইডে ক্লাসগুলো স্যার সকালে নিলে ভালো হয় স্যার। ফ্রাইডে তো সকালে নিচ্ছি 11টায়। স্যার ঠিক আছে স্যার। ফ্রাইডে সকালেই থাকবে। স্যার ক্লাসটা হচ্ছে 3টায়। 3টায়, রাইট। তাহলে এই স্যার ওই যে সেল অফ গুডস যেটা ওই যে যেটা বিজনেসের কন্ট্রাক্টের এগেইনস্ট, এটা তো স্যার এখন আমরা যে নেক্সট ক্লাস এটা কভার করব না কালকে? মানে সেল অফ গুডস সেক্টরে অনেক কিছু করে ফেলছি তো আমরা, যে কন্ডিশন ওয়ারেন্টি, তারপর ইমপ্লয়েড টার্মস এন্ড কন্ডিশন, ইনকর্পোরেশন অফ টার্মস, হ্যাঁ, তারপর হচ্ছে এইগুলো সেল অফ গুডস সেক্টরে অনেকগুলো। ও আচ্ছা আচ্ছা স্যার, আমি আসলে একটু দেরি করে আজকে ক্লাসে আসছি তো একটু। ঠিক আছে, ওকে ফাইন স্যার। আমরা আরো করব। প্লাস হচ্ছে নেক্সট কালকে যদি নাও পারি, নেক্সট ক্লাসে আমরা ওই কন্ট্রাক্ট পুরাটা করব এবং সেল অফ গুডস সেক্টর আমরা দেখবো আর কি। অর্থাৎ আমি যেভাবে পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করে আমি যেভাবে একটু মার্ক করে আমি একটু দেখাই দিব। আচ্ছা স্যার, হ্যাঁ, আপনার ওই শেষের দিকের ক্লাসটুকুতে যেটা হয়েছে যে আপনার আপনার স্লাইডটা ছোট স্ক্রিনে আসছে আর আপনার ছবিটা বড় স্ক্রিনে আসছে, এই জন্য আমরা